এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। দুপুর হলেও বৃষ্টির উৎপাত থামেনি। তৌসিফের চোখ ফাঁকি দিয়ে ছাদে এসেছে পস। লোকটা এখনো হাউকাউ করছে ফোনে। বৃষ্টির ফোঁটা ক্রমশ বাড়ছে, বই কমছে না। পোষ আজ এই প্রথম তালুকদার বাড়ির ছাদে এসেছে। বিশাল বড় এক ছাদ, সম্মুখে মেন রোড দেখা যাচ্ছে। ছোট বড় অসংখ্য চারা গাছে ভরপুর ছাদটা, মাঝখানে বিশাল বড় এক দোলনা। পোষের মুখটা উজ্জ্বল হলো। ছাদে পা রাখতে ঠান্ডা পানির বিন্দুগুলো সিক্ত করে তুললো ওর দেহ মন। ছুটন্ত পা ওর চললো ওই মধ্যখানে। দোলনায় বসতে ভিজে চুপচুপা হয়ে গেল ও। এত ভারী দোলনাও নাড়াতে পারলো না। কাপেল দোলনা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটাই এতটাই বড় যে তৌসিফ তালুকদার ও দাদার 4 বউ নিয়ে উঠে দোল খেতে পারবে। মাথায় আজগবি সকল ধারণা হানা দিল পোষকে। দোলনা থেকে উঠে দাঁড়ালো ও। এদিক ওদিক ছুটতে ছুটতে ভিজে একাকার হলো। বেশ সময় পর তৌসিফ ডাক দিল পোষকে। ওর পেছনে কারো অস্তিত্ব টের পেতে যেই না হাত বাড়াবে তখনই ওর নজর যায় সোহা দাঁড়িয়ে। বিরক্ত বোধ করলো তৌসিফ। মাত্রই তো হাত ধরে টেনে কাছে নিত, তখনই থম দেওয়াতে মুখটা চুপসে ছিল ওর চটপটের মতো চটপটা বউটার অমন মুখ বুঝি মানায়? মোটেও না। সোহাকে দেখে তৌসিফ যেই না উঠে দাঁড়ালো অমনি সোহা বলে উঠল, একটু কথা ছিল। বলো। আমি বিয়েটা করতে চাই না। কারণ? আমি চাইছি না, এটাই কি যথেষ্ট নয়? না। তোর ঠোঁট কামড়ে কিছু ভাবল, অতঃপর কিছু বলতে উদ্যত হতে তৌসিফ বলে উঠল, তোমার নিজে চলার যথেষ্ট মাধ্যম আছে, আরও প্রয়োজন হলে আমি আছি, দিব। কিন্তু যদি বিয়ে না করো তাহলে আমার বাসায় আর থাকা সম্ভব হবে না তোমার। পৌষ রাত পছন্দ করে না তোমাকে, অ্যান্ড ইউ নো। জানি, তবে এটা আমার বাবার বাসা। চোখ গরম করে তাকায় তৌসিফ। সোহা সাহসা মাথা নামিয়ে নিল। তৌসিফ তিরস্কার করে বলল, তোমার বাবার বাসা? হাসালে সোহা। আমাকে খারাপ রূপে দেখতে চেও না। যা দিয়েছি তাতেই শুকরিয়া করো। পৌষ রাত থেকে দূরে থাকো। আর হ্যাঁ, যদি ওর কানে উল্টাপাল্টা কিছু ভরেছ তখন তুমি দেখবে আমার বিশ্রী রূপ। সোহা দাঁড়ালো না আর এক সেকেন্ড। পা ঘুরিয়ে চলে যেতে নিলে তৌসিফ বলে উঠল, অর্ণব আসলে তোমার সাথে দেখা করবে। হয় সোজা ইজ্জত সহিত শ্বশুরবাড়ি যাবে, না হয় এই বাড়ি ছাড়বে আজীবনের জন্য। সোহা আর দাঁড়ালো না। তৌসিফ গা ছাড়া ভাব নিয়ে রুমেই গেল। না, ওর খাট্টা মিঠা বউটা নেই, ওয়াশরুমও খালি। কিচেনে বুয়াকে জিজ্ঞেস করলো, সে জানালো তখন ধমক খেয়ে পোষ রুমে ঢুকেছিল। তাহলে কোথায় গেল তৌসিফের বউ? এইদিক ওইদিক কোনা কোনা খুঁজলো তৌসিফ। বাইরে বৃষ্টি, নিচে তো যাওয়ার কথা না। ফোনটা হাতে নিয়ে সিসিটিভিতে এক নজর দিতে দেখলো চোরের মতো বেরিয়েছে পোষ। উঠেছে সিঁড়ি দিয়ে উপরে। ও খুঁজে পেয়ে শান্তি পেলেও নিজেও ছুটল ছাদের দিকে। যাওয়া হয় না অনেকদিন। ছাদের গেটটা বিশাল বড়। সাইড দিয়ে ঢুকতে নিলে তৌসিফ আটকে গেল। বড়সড় দুটো ফাঁকা ঠোক গেল। তৌসিফ নিজেই পৌষের জন্য কাপড় চোপড় এনেছিল। মেয়েটা অভিযোগ করেনি এই পর্যন্ত। ওর পরনে এখনো পাকিস্তানি ঢোলা একটা কামিজ, গায়ের সাথে সেটে আছে ওড়নাটা। 2 হাত মেলে চঞ্চলা মেয়েটা এইদিক ওইদিক ঘুরঘুর করছে। ওর শরীরের দিকে তাকিয়ে এই প্রথম বোধহয় তৌসিফের আকাঙ্ক্ষা জাগ্রত হলো। এটার জন্য ওর ভালোবাসার অঙ্কুর দগম শুরু করলো বুঝি। সারা শরীর অবশ হতে চাইল। তরতাজা পুরুষ মন যেন হঠাৎই যুবকে পরিণত হলো। তৌসিফের মন চাইল প্রেম করতে ভীষণ, এই মেয়েটার প্রেমে পড়তে। এর প্রেমে সুধা পান করার তীব্র বাসনা জেগে উঠল হৃৎপিণ্ডে। কখন যে পা চলা শুরু করলো আর কখন যে ও পৌষের কাছে এলো তা টেরি পেল না কেউ। একদম ওর পেছনে এসে দাঁড়ালো তৌসিফ। ওর শক্তপোক্ত হাতটা ধীরে ধীরে ছুঁয়ে দিল পৌষের মেদিন কোমর। আচমকা স্পর্শে আগুনের মতো জ্বলে উঠল পৌষ। পেছনে না ঘুরে ধাক্কা মারল তৌসিফকে। পিচ্ছিল ওদের তৌসিফ পড়তে পড়তো যেই না পৌষকে ধরলো অমনি দুজনে একসাথে পড়ল। জমা পানিতে দুজনই একসাথে পড়তে ছাপাত করে শব্দ হলো। পৌষ খ্যাক করে উঠল, লুচ্চামি করার জায়গা পান না? কোথা থেকে উদয় হলেন আপনি? জান গলায় এসে পড়েছিল বলেই হা করে দেখল। তৌসিফ মুগ্ধ নয়নে মুখের ভেতর উকি দিল।
দেখার চেষ্টা করলো পৌষের যান, তবে আফসোস দেখা গেল না। পৌষের ওঠার তাগাদা দেখা দিল না। এদিকে তৌসিফও ওকে নিজের উপর থেকে সরালো না। তৌসিফের দেহের উপরই উঠে আছে ও। তৌসিফই হঠাৎ জিজ্ঞেস করলো, রেগে আছো? না তো। বৃষ্টিতে ভিজছ যে? মন খারাপ থাকলেই কি মানুষ বৃষ্টিতে ভেজে? জানি না তো, উঠবেন না? মন চাইছে না। ঠান্ডা ক্রমশ বাড়ছে, বৃষ্টিও পাল্লা দিয়ে বাড়তে থাকলো। পৌষেরও যেন কিছু হলো। ও মাথা এলিয়ে দিল। তৌসিফ দুই হাতে ওকে জড়িয়ে ধরল। এই তীব্র বর্ষণ উপেক্ষা করে দুজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ ছন্দে বিমোহিত হচ্ছে। মনে জাগ্রত কামনা বা বাসনা কোনোটাই প্রকাশে তারা ব্যর্থ। অল্প অল্প বিদ্যুৎ চমকাতে পোষ উঠতে চাইলে তবে তৌসিফ ছাড়বে না। ও দুই হাতের বেষ্টনী আরো দৃঢ় করল। পোষ এবার মুসরামুসরি জুড়ে দিল। তৌসিফ নরম সুরে বলল, আর একটু থেকো না পোষরাত। পোষ পুছি মানার মেয়ে, নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর আগেই ওর মুখ ছুটল রেলের গতিতে। আপনি তো মিয়া বহু ঢিলা। এই ছাদে টাঙ্কির পেছনে প্রেম প্রীতি করতেন নিশ্চিত আগে, তাই না? কি ভেবেছেন আমি বুঝবো না? তৌসিফ ছেড়ে দিতেই উঠে দাঁড়ালো পোষ। এক হাত বাড়িয়ে দিল তৌসিফের দিকে, অথচ দুজনেই জানে পোষ ইহকালে ওকে টেনে তুলতে পারবে না। তৌসিফ অবশ্য হাতটা ধরল, নিজেই উঠে দাঁড়িয়ে পোষের গাল দুটো থুরি পড়ল। টাঙ্কির পিছনে যাওয়া আমার অভ্যাস না। আমি যা করি খোলামেলাই করি, মুক্ত গগনতলে। বলতে বলতে পোষের থুতিতে চুমু দিল। কাজ হলো অবশ্য। মাথাটা নিচু করে নিল পোষ। তৌসিফ বেশ উপভোগ করে এই মুহূর্তটা। পোষ সরে গেল ওর সামনে থেকে। পোষকে দোলনায় বসতে দেখে তৌসিফও ওই দিকে পা বাড়ালো। দোলনার পেছন থেকে দু হাতে ঠেলে দিল। মুখে হাসি ফুটল পোষের। উচ্ছ্বাসিত গলায় শুধু বলা, আরো জোরে দিন। বৃষ্টি আজ না কমার প্রতিশ্রুতি নিয়েছে। প্রায় 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজেও মন ভরেনি পৌঁছায়। অবশেষে না চাইতো ধমককে নিয়ে এসেছে তৌসিফ। সেই থেকে মুখ প্যাঁচার মতো করে রেখেছে। আপাতত ওয়াশরুমে ঢুকে আর বের হচ্ছে না। ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম এবার। ওয়াশরুম যদিও আরও আছে, তবুও দরজায় নক করলো। পোষরাত আনি হলো তোমার? হয়েছে তো সেই কখন। আশ্চর্য, তাহলে বের হচ্ছ না কেন? জামা কাপড় আনার সুযোগ দিয়েছিলেন আপনি, খেউ খেউ করে ভেতরে ঠেলে দিলেন। তৌসিফ নিজের কপালে আলতো চাপড় মারল। জীবন পার হয়ে যাবে পোষের ভাষা ঠিক করতে করতে। এই মেয়ে কবে শুধরাবে? ওকে অপেক্ষা করতে বলে তৌসিফ আলমারি খুলে এক সেট কাপড় নিয়ে দরজায় ঠুকা দিল। হানি খুলো। কেন? ড্রেস নাও। দরজা খুলে একটু ফাঁক করলো পোষ। এক চোখ দিয়ে উকি দিয়ে চিনে নিল কাপড়। ঝাঁঝালো কণ্ঠে একটু পরে পোষ চিল্লিয়ে উঠল। তৌসিফ দরজায় নক করলো পুনরায়। পোষ না খুলে দাঁত খটমট করে বলল, আমি বলেছি এসব ধরে দিতে। কি সব? ন্যাকা সাজলে একদম মুখের ওপর ফেকে মারবো। তৌসিফ হঠাৎ বুঝল, স্বাভাবিক গলায় বলল, ও আরে তোমার তো লাগবেই তাই না? চেয়েছি আমি বেটা খাটাস নির্লজ্জ। মেয়েদের জিনিস হাতাহাতি করতে মন চায় তাই না? আন্ডার গার্মেন্টসের ফ্যাক্টরি খুলে নিন, তাহলেই তো হয়। তৌসিফ ব্যাগ কেলে বনে গেল। দরজা খুলে বের হলো পোষ। তৌসিফকে দেখেও না দেখার মতো করে চলে গেল সাইড কেটে। তৌসিফ ওয়াশরুমে ঢুকেই দেখলো একদম গোছানো ওয়াশরুম, মেয়েলি ঘ্রাণে ভরপুর। এমনিতেই এলোমেলো পোষ ওয়াশরুমের ব্যাপারে যথেষ্ট কঠোর। রোজ পরিষ্কার করাতে হবেই হবে। খেতে বসা মাত্রই তৌসিফের জন্য আলাদা ভাত আনা হলো। কপাল কুচকে তৌসিফ বলল, পোষরাত না খিচুড়ি করেছে? জি মামা, কিন্তু আপনার জন্য ভাত করতে বলল। খিচুড়ি খাবো। পোষ ততক্ষণে রান্নাঘর থেকে এলো। ওর হাতে একটা বাটি। খেতে বসে তৌসিফ বলল, আমাকে বেড়ে দাও। এমন আবদার তার মুখে আজই প্রথম। একদমই নতুন। নিজেরটা নিজেই নিয়ে খায় ও। পোষ অবশ্য ভাত দিতে নিলেই তৌসিফ বলল, খিচুড়ি দাও হানি। পোষের মুখে হাসি ফুটলো। নিজ হাতে বেড়ে দিল। পোষ নিজেরটা নিয়ে বসতে তৌসিফ জিজ্ঞেস করল, বাটিতে কি? খাবেন? কি সেটা তো বলো। শুকনো মরিচের ভর্তা, একদম ফটাফট করে এনেছি। ভর্তার ঘ্রাণেই মুখে পানি চলে এলো ওর। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর ভাজা শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে 2 মিনিটে বানিয়ে এনেছে পোষ। তৌসিফ একটু মুখে দিতেই
নাক কান জ্বলে উঠল ওর। পৌষের দিকে তাকিয়ে দেখলো দিব্যি খেয়ে যাচ্ছে ও। এই মেয়ে যে এতটা ঝাল খোর তা এতদিনে জানলো তৌসিফ। মনে মনে বলল, আমিও তো বলি এত তেজ আসে কোথা থেকে। আত্মা শব্দটা কেমন শোনালো। তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে পড়ল। আওতা বোন। পোষ জৌরি চোখে ও দৃষ্টি কাড়লো ওর। পোষ চোখ দুটো একদম ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। তৌসিফ দ্রুত আঙুল চালালো কিবোর্ডে। এই মেয়ে প্রশ্ন যেহেতু তুলেছে উত্তর তার চাই। পোষ আছোয়া হয়ে কাউচে বসে একটা ছোট্ট বলে কাজু খাচ্ছে সে। তৌসিফ কাজের ফাঁকে হাত দিয়ে বাড়িয়ে একবার একটা তুলে মুখে দিল। মজাই লাগলো। সোলটি একটা টেস্ট মেল সেন্ড করে ল্যাপটপটা পাশে রেখে বাটিতে আবার হাত দিতে পোষ বাটি সরিয়ে নিল। তৌসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে পড়ল। কে ছোচা? বলেই মুখ ভাঙালো পোষ। তৌসিফ জোর করে বাটি থেকে দুটো কাজু নিয়ে মুখে দিতে বিজয়ের হাসি হাসল। পোষ মুখ ছামটা দিতেই তৌসিফও মুখ ভাঙানোর মতো মুখ করল। পোষ দুই হাতে কানে দিয়ে আঙুল নাড়িয়ে পড়ল। পোষের এহেন কথায় তৌসিফের মুখটা ছোট্ট হয়ে এলো। এসব আজগুবি সকল বাক্য কোথা থেকে শিখেছে এই মেয়ে? তৌসিফ হঠাৎই খেয়াল করলো বউ ওর দিকে এগিয়ে আসছে। হাপ মোটেও ভালো ঠেকলো না। কাছে আসা ভালোবাসার বউ তো তার না, তাহলে আলগা এই পিরিতি কেন দেখাচ্ছে তাকে? ডাল মে কুছ কালা আছে বুঝে গেল তৌসিফ। 1 ইঞ্চি ফাঁকা রেখে বসলো পোষ। তৌসিফ নিজের সকল ভাবনা দমন করে প্রশ্ন করল, কিছু বলবে হানি? না, এত আদর লাগাচ্ছ যে? খটমট করে তাকে বলে উঠল পোষ, যতটুকু কাছে এসেছিলাম তার থেকে 3 হাত দূরে গিয়ে বসলো পোষ। তৌসিফ দিনে রাতে আর কত চমকাবে, আর কত অবাক হবে। তার এই অবাক হওয়ার দিনকে আদৌ শেষ হবে? কবেই বা শেষ হবে? যাকে আশেপাশে সকলে ভয় পায়, যার সামনে মুখ তুলে সত্যিটা বলা অবধি বলে না, তাকে যে নাকে দড়ি দিয়ে ঘুরে এই এতটুকু পোষ, তাকে কেউ জানে? জনগণ কি আদৌ মানবে এই কথা? লাগামটা ও হাতছাড়া করে না। অন্য কেউ হলে তৌসিফ হয়তো হাত তুলে ফেলতো এতক্ষণে। তবে কেন জানে পোষকে তার ধমকটাও দিতে কষ্ট হয়। এই মায়াবী মুখটা ধমকের উপযুক্তই না। এই মুখে শুধু আদর আদর মানায়। নিজেকে বেহায়া উপাধি দিয়ে আগ বাড়িয়ে পোষের কাছে গেল তৌসিফ। বাটি থেকে কাজু দুটো নিতে নিতে আলতো হাতে ছুঁয়ে দিল পোষের গা। ডাকলো মিষ্টি করে, পোষরাত। পোষ মৌন রইল। তার উত্তর চাই। তৌসিফ জানে বুঝে তাই বলল, যাকে তুমি ভাই মানো না তাকে কেন ডাকবে? চকিত দৃষ্টি ফেলে চাইল পোষ। তৌসিফ একটু হেসে বলল, সোহা কোনোদিনই আমাকে ভাই বলে ডাকিনি। এর হয়তো কারণ আছে বা হয়তো নেই। সম্পর্কে ভাই বোন হলেও তা আদৌ কতটুকু আছে জানি না। সে ডাকে না, আমি জোর করব কেন? আমার আপন ভাই আছে, বোন আছে, এমনটা কিন্তু নয়। সোহা জানে না বাইরের লোক ওকে কাজের মেয়ে ভাবে। ও জানে, কিন্তু ভাবিদের সাথে তর্কে গেলেই ভাইরা কেউ চুপ থাকবে না। মূল কথা হলো আশ্রয় কেউ ছাড়তে চায় না। ও এখানে আশ্রয় পেয়েছে তাই ছাড়তে চায় না। পৌষের কথার প্রেক্ষিতে আর কথা বলল না তৌসিফ। পৌষের কথার প্রেক্ষিতে আর কথা বলল না তৌসিফ। পৌষ তাকিয়ে রইল ড্যাপ ড্যাপ করে। বোঝার চেষ্টা করলো তৌসিফের মনোভাব। কিছুতেই সক্ষম হলো না। এই লোকের মন আর মস্তিষ্ক আদৌ একভাবে কিনা জানে না। উঠে যেতে যেতে কিছু কাজু তৌসিফকে দিয়ে পড়ল। কাজের লোক কাউকে বললেই হবে, এনে রাখবে। পৌষের মনটা কিন্তু ভালোই ছিল, কিন্তু ওর মাথা খারাপ করে দিল। খটখটে মেজাজে পোষ পড়ল, বলতে বলতে উঠে গেল পোষ। তৌসিফ হকচকে গিয়ে তাড়াতাড়ি টেনে ধরলো ওকে। একদম কোলে বসিয়ে কোমরটা চেপে ধরতেই বাইন মাছের মতো তিরিং বিরিং শুরু করলো পোষ।
ঝাঁঝালো গলায় বলল, বলতে বলতে তৌসিফের বাহুতে সত্যি কামড়ে ধরল পোষ। তৌসিফ আচমকা হামলায় হাতটা আলগা করতে 2 লাফে সরে গেল পোষ। দরজার কাছে যেতে যেতে বলল, বলে সত্যি সত্যি বেরিয়ে গেল পোষ। তৌসিফের বুকটা ধুকপুক ধুকপুক করছে। যেই স্যারা বেড়া বোর বলা তো যায় না, সত্যি যদি কারো কোলে উঠে বসে, হায় আল্লাহ এই মেয়ে এমন কেন। লাইফে এখন তৌসিফের কাঁধে উঠে নাচছে। তৌসিফ তাড়াতাড়ি দৌড়ে বের হলো। ও সত্যি সত্যি মেন দরজার দিকে যাচ্ছে। পেছন থেকে গিয়ে ওর বাহু টেনে ধরতে পোষ দাঁত কিলে হাসলা। তৌসিফ ফুস করে শ্বাস ফেলে বলল, ভালো কি তুমি হবেই না? পোষ পায়ের উপর পা তুলে সোফায় বসে নবাবের মতো বলল। তৌসিফ গিয়ে রিমোট দিতে টিভি অন করলো পোষ। কার্টুন চ্যানেল ছেড়ে দেখতে দেখতে পা নাচাচ্ছে ও। তৌসিফ বসলো একদম ওর পায়ের কাছে। পোষ একটু ভদ্রতা দেখালো, পা নামিয়ে নিল। বয়সে হলেও বড়, চাপা যথেষ্ট নাড়ালেও পা তুলে বসাটা একটু ভিন্ন দেখায়। ও পা নামাতে আচমকা তৌসিফ ওর পা ধরল। পোষের শ্বাস আটকে গেল। স্নায়ু বুঝে ওঠার আগেই যেন পা ও সরাতে চাইল, তবে পারল না। তৌসিফ ছাড়েনি, নিজের কোলের উপরে পা রেখেই বলল, থাকুক। বলতে বলতে পোষ উঠে বসার চেষ্টা করলো। তৌসিফ সত্যি পা ছাড়লো না। ফসা পা দুটো নিজের হাত দিয়ে কোলে ধরে রাখলো। পোষের দম আটকে যাবে যাবে ভাব। তৌসিফের পুরুষ হাত দুটো বিচরণ ওর পায়ের তালুতে ছোঁয়া দিতে শিরশির করে উঠল ওর বদন। একে একে প্রতিটা আঙুল নেড়ে চেড়ে দেখলো তৌসিফ। নরম তুলতুলে পা দুটো। পোষের পা দুটো অত্যাধিক ফর্সা। চেহারা থেকে হাত পা বেশি ফর্সা মেয়েটার ন্যাচারাল সৌন্দর্য হয়তো এটাই। হাত পা দেখি বুঝে যাচ্ছে এই মেয়ে মুখের যত্ন নেয় না। পোষ কাতর গলায় বলে উঠল, বাট ওয়াই হানি? তৌসিফ তবু ছাড়লো না। ওকে তো কম জ্বালায় না। তৌসিফও বদলা নিবে, তবে ভিন্ন উপায়ে। হঠাৎই ওর দিকে একটু এগিয়ে এসে তৌসিফ শুধালো, ক্যান আই টেস্ট হানি? পোষের চোখ মুখ শুকিয়ে এলো। গলাটা পানির অভাবে খাখা করছে। মন চাইছে তৌসিফের মাথাটা চিবিয়ে নিতে। একবার তো এমন হলো, মাঝে মধ্যেই বিভিন্ন জিনিস কামড়াতে মন চাইতো পোষের। চাচিও তো বলতো পোষের দাঁত নাকি ইঁদুরের দাঁত, কিছু কাটতে না পারলে শিরশির করে, তাই সারাক্ষণ দাঁতের ব্যবহার করে এরা। পোষ সারাক্ষণই নখ কাটত। একবার তো হেমু ভাই এনে দিল নতুন স্ট্রবেরি সপ। হায় কি সুন্দর করে নাক জোড়ানো ঘ্রাণ। সইতে পারল না পোষ, বসিয়ে দিল এক কামড়। ইনিমিনি ছিল ওর সামনে, হাত পেতে চাইল একটু। পোষ দেয়নি দেখে সেদিন লুকিয়ে দুবোন এক কামড় করে সাবান খেয়েছিল। যদিও গিলার আগে চৈত্র দেখেছি। এমন তো সেদিন কতটাই না ধমকালো ওকে। ভাবির জন্য বেঁচে গিয়েছিল পোষ। তৌসিফ কখন যে ওর ভাবনার মাঝে পৌষের কাছাকাছি এলো তা টের পায়নি পোষ। একদম ওর মুখের সামনে এসে বলল, কি হলো? একদম জামা খসার মতো মুখটা হলো তৌসিফের। পোষ উঠে দৌড়ে পালালো রুমে, মুখে কালি দিল। সবটা শুনলো তৌসিফ। প্রতিনিয়ত 2 বেলা ব্রাশ করা হয় দামি টুথপেস্ট দিয়ে, মাউথ ক্লিনার দিয়েও ক্লিন করা হয়। এই যে এখনো মুখে ফ্রেশ গন্ধ, অথচ পোষ কি যখন অপবাদটাই না দিল। তবু একবার হাহা করে দেখলো তৌসিফ, কই নাই তো গন্ধ। এই মেয়ে এত বচ্চাত কেন? সবে মাত্রই দাঁত ব্রাশ করলো তৌসিফ। ওয়াশরুম থেকে জোরে জোরে ডাকতে লাগলো পোষকে। পোশরাত, পোশরাত। পোষ তখন খাটে পা ঝুলিয়ে ফোন টিপছে। শুনেও না শোনার মতো করে পড়ে রইল ও। এখন উঠতে মন চাইছে না। ওয়াশরুম থেকে কেন ওকে ডাকতে হবে? তৌসিফ সারা শব্দ না পেয়ে নিজেই উকি দিল রুমে। পোষকে আরামে থাকতে দেখে এবার নরম গলায় ডাকলো, হানি একটু শুনে যাও না। পোষ আর চোখে তাকালো। তৌসিফ চোখের ইশারায় ডাকলো। মুখে ছ্যাঁ শব্দ করলো পোষ। উঠে পরনের জামাটা একটু টেনে টুনে ঠিক করে আস্তে আস্তে বলা, কি চাই? তোমাকে চাই, এখানে এসো তাড়াতাড়ি। পোষ ভ্রু সামান্য কিঞ্চিত করে এগিয়ে যেতে ভেতরে ডাকলো তৌসিফ।
দুপা পিছিয়ে গেল পোষ, চোখ কপালে তুলে পড়ল। কি দিব? লুচ্চামি আর কতকাল করবেন? স্বৈরাচার পালালো অথচ আপনি ভালো হলেন না। দিন দাহারে আমাকে ওয়াশরুমে রাখেন কেন? তৌসিফ অসহায় চোখে তাকিয়ে নিজেই বেরিয়ে এলো। পোষের চোখের সামনে করে দুপাটি দাঁত বের করে পড়ল। দেখো তো কোথায় ময়লা। 2বার ব্রাশ করলাম, মাউথ ওয়াশ দিয়ে গার্গিল করলাম, দেখো টাংও ক্লিন। মুখ খুলে দেখালো তৌসিফ। উকিঝুঁকি দিয়ে পোষ দেখলো একটু, হ্যাঁ সত্যিই তো, দাঁতগুলো চমলক্ষ দেখাচ্ছে। কথা বলতেই ফ্রেশ ঘ্রাণ আসছে। পোষ অভিজ্ঞ স্বরে বলল, পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছে কে? মুখে আসা প্রশ্নটা আর করা হলো না ওর। তৌসিফ শুনেছে পোষ বলেছে ও দাঁত পরিষ্কার। একটু আগেও এই মেয়ে ওকে অপমান করেছে, বলেছে তৌসিফের নাকি মুখে গন্ধ। কি লজ্জা, কি লজ্জা! এখন যেহেতু মুখে স্বীকারই করেছে, তাহলে আর বসে থাকবে না তৌসিফ। প্রথমে পোষকে টেনে ওর থুতনিতে এক চুমু দিল। এতেই বা খারাপ পোষ, কিন্তু তাকে সুযোগ না দিয়ে আবারও অধরি চুমু খেলো তৌসিফ, একটা দুটো পরপর কয়েকটা। এভাবে ছাড়া ছাড়া স্পর্শ পেয়ে পৌষের শরীর শিউরে উঠল। তৌসিফের বুকের দিকে টি শার্টটা খামচে ধরল ও। তৌসিফ 2 হাতে পৌষের গাল চেপে ধরা, তখনও কপালে কপাল ঠেকিয়ে প্রশ্ন করল, কেমন লাগলো? পোষ মৌন, কথা বলে না। তৌসিফ ওর নাকে ছোট্ট এক চুমু দিল, বলল, কথা বলো হানি। যে জানি না। আমার তোতা পাখি তোতলাচ্ছে কেন? পোষ থমকে আছে। তৌসিফের এসবের স্পর্শকে নাড়িয়ে দেয়। দেহ মন চনমন করে ওঠে। না চাইতেও পোষ স্বীকার করতে বাধ্য হয় সে হেরে যায়। তৌসিফ এভাবে কাছে এলেই সে হেরে যায়। এতদিন যা ও একটু রোগটোক ছিল, চরিত্র নিয়ে অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু তা এখন অনেকটাই পরিষ্কার। যদিও সোহাকে নিয়ে তার মনে প্রশ্ন অনেক, কিন্তু বর্তমানে যে তৌসিফের বউ পিয়াসা তার অতীত, যাকে তৌসিফ মনে রাখেনি। পোষ রাত বিরাতে চমকে ওঠে। তৌসিফকে নিজের কাছাকাছি দেখলেই সে এলোমেলো হয়ে যায়। চাপা হাজার নারীও হয়তো সাময়িক কষ্ট ভুলে থাকার চেষ্টা করেও, কিন্তু যখন তৌসিফ এভাবে তার দিকে কাতর দৃষ্টি ফেলে, চোখে চোখে আবদার ধরে, তখন বেসামাল হয়ে ওঠে পোষ। ওর হাত পা সমান তালে ঝিমঝিম করে, মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা। তৌসিফ দেখলো, বুঝলো, মুগ্ধ চোখে আলতো হাতে আদর দিল পোষের মুখে, যা একদমই সহ্য করতে অক্ষম পোষ। নড়তে উঠতেই তৌসিফ এবার ওর উষ্ণতার আঁকড়ে ধরল, পান করলো প্রেম সুধা। পোষ ছটফট করে উঠতে আচমকা ওকে কোলে তুলে নিল তৌসিফ। গলা জড়িয়ে ধরে পোষ, চোখে চোখ মিলাতে ব্যর্থ ও। তৌসিফ ওকে নরম বিছানায় রেখে ঝট করে দরজা লক করে লাইটগুলো অফ করে দিল। পৌষের কাছে চলে এলো অতি শীঘ্রই। নিজের কাছে নিয়ে কপালে চুমুকে অসহায় চোখে তাকিয়ে বিনতি গলায় বলল, মে আই হানি? পৌষের বুকে লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে, বুকে বাজছে ড্রাম, চারিদিকে যেন বেসুরা সিতার বাজছে। মাঝখানে পোষ। তৌসিফ ওর গলায় থাকা চিকন ওড়নাটা সরাতে হাত পড়ল বুকে। তাগড়া এক পুরুষ তৌসিফ, যে পূর্বে ও নারীর স্পর্শে এসেছিল বহুবার, মেতে ছিল তাতে। আজ এত বছর পর পোষকে টানছে সে, কেন জানি মনটা বেশি টানছে। তৌসিফ ভুলে গেল দিনক্ষণ, আচমকা কান্নায়ও থেমে গেল। ও সত্যি কাঁদছে, স্বাভাবিক কোনো কান্না না। ও ছাড়া চাইছে তৌসিফ থেকে। কান্নার ধরন ঠিক এমন যেন তৌসিফ তাকে নোংরা স্পর্শ দিচ্ছে। তবুও তৌসিফ ঘন ঘন শ্বাস ফেলে বলল, হানি আমি। প্লিজ না, না প্লিজ না। অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ তৌসিফ নারীর অনীহাসে বুঝে তড়িৎ পেগে ওকে ছেড়ে দিল তৌসিফ। ওর টি শার্ট তখন ফ্লোরে, তা তুলে সেকেন্ডের ব্যবধানে ওয়াশরুমে ঢুকে পড়ল তৌসিফ। ব্যাককেল বনে গেল পোষ। ওর কেন কান্না পেল তাও নিজেও জানে না। ও তো জোয়ারে ভাসছিল একটুর জন্য তৌসিফকে নিজেকে বিলিয়ে দিতেও, কিন্তু হঠাৎই কেন জানি ও সহ্য হলো না, সহজ হতে পারল না পোষ। তাই তো কান্না চলে এলো। একদমই অভিজ্ঞ না পোষ। ও জানে না, বুঝে না, হয়তো বয়সের তাড়না বা আবেগের বশে গা ভেসে যায়, কিন্তু হুট করে যে তৌসিফ তাকে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া চাইবে তাকে জানত। পোষ নিজেকে সময় বা প্রস্তুতি কোনোটাই দিতে বা নিতে পারেনি। ওভাবে বিছানায় পড়ে রইল পোষ। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে
গোসল করছে তৌসিফ। তৌসিফকে আচমকা ভয় লাগলো পোষের। লোকটার সাথে হাজার বেয়াদবি করুক, কিন্তু তার সাথে আজ এই মুহূর্তে এমন করাটা যে ঠিক হলো না তা পোষ বুঝে। সে কি পোষকে আবার মারবে? ভয়ে কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল পোষ। গায়ে ভালো মতো কাঁথা টেনে একদম মাথা সব পিছিয়ে নিল। কখন যে ঘুমালো তা নিজেও জানে না। দীর্ঘ ঘন্টা পরে তৌসিফ তাওয়াল পেঁচিয়ে বের হলো। এক পলক পোষকে দেখে আলমারি থেকে একটা ট্রাউজার নিয়ে পরেই বারান্দায় চলে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে গুজে আগুন ধরালো। তাতে বিষাক্ত ধোঁয়া বাতাসে উড়ালো অলস ভঙ্গিতে। একদিকে বিষাক্ত ধোঁয়া, অন্যদিকে বিষাক্ত অনুভূতি। আজ বহুদিন পর নারী চাইছিল ও, বললে অবশ্য ভুল, পোষকে চাইছিল। এই চঞ্চল মেয়েটাকে তার ইদারিং ভালো লাগে। এটা যদিও ভালোবাসা কিনা বুঝতে অক্ষম তৌসিফ, অথবা স্বীকার করতে চায় না। একবার কি ভালোটাই না বাসলো। সেই ভালোবাসা তাকে ভরা মাঠে মুখে কালি মেখে দিয়েছে। ভালোবাসতেও যেন ভয় লাগে, ইজ্জতহানির ভয়। উদাম শরীরে ঠান্ডা লাগলো, বাতাস বইছে, বৃষ্টি শুরু হলো আবার, তবে ঝিরিঝিরি। গায়ে বিন্দু বিন্দু পানি পড়তে ভেতরে চলে গেল ও। খাটের একদম কোনায় ঘুমিয়েছে পোষ। অপর পাশে শুয়ে কিছুক্ষণ এইদিক ওদিক করলো তৌসিফ। অতঃপর কাঁথা সব পুষকে টেনে একদম নিজের কাছে নিয়ে শুয়ে পড়ল। একবার চাইলো নিজেও কাঁথার নিচে ঢুকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু পরক্ষণে কি মনে করো আর ধরল না। ঘুমিয়ে গেল। রয়ে গেল বুকে কিছু যন্ত্রণা, যা অতি কাছে শুয়ে থাকা মানুষটির অজানা। সকাল সকাল বমি হচ্ছে শ্রেয়ার। হেমন্ত চোখে মুখে চিন্তা। ভোর রাত থেকে বমি করে যাচ্ছে শ্রেয়া। করতে করতে এবার কেঁদেই দিল। বড্ড আদুরি কিনা। হেমন্ত ওর মুখ ধুয়ে দিল। রুমে নিয়ে খাটে বসে ছুটল পোষের রুমে। বারান্দায় লেবুর চারা লাগানো। পোষ অনেক কিছুই লাগিয়ে রেখেছে। সেবার ওর কলেজ থেকে লেবুর ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিল। বছর হলো, তবে গাছ ঠেটা এটা একদম পোষের মতন গাঢ় হয়ে আছে, তাই আর মাটিতে লাগানো হয়নি। তবেই আছে। দুটো পাতা ছিঁড়ে নিল হেমন্ত। রুমে এসে পাতা ছিঁড়ে শ্রেয়াকে দিতে নাকে ধরল। লম্বা শ্বাস নিল ও। একদম সতেজ ঘ্রাণ। হেমন্ত স্বস্তির শ্বাস পেল। মর্নিং সিকনেস হচ্ছে ইদানিং শ্রেয়ার। নরম স্বভাবের বউটার বড়ই কষ্ট হচ্ছে। হেমন্ত মানতে পারছে না। চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো অতি যত্ন করে আঁচড়ে এক করে বেঁধে দিল। ক্লান্ত শ্রেয়া দুর্বল কণ্ঠে বলল, ক্ষুধা লেগেছে। চট করে দাঁড়িয়ে গেল হেমন্ত। শ্রেয়াকে তুলে বারান্দায় খোলা বাতাসে বসিয়ে বলল, 2 মিনিট যান, এখনই আসছি। বের হতে হতেই দেখলো চৈত্র সুপের বাটি নিয়ে এইদিকে আসছে। এসে ওর হাত থেকে বাটি নিল। হেমন্ত বলল, এত সকালে উঠলি যে? ফজরের পর ঘুম এলো না, তাই পড়ছিলাম ভাই। ভাবির কথা শুনলাম, তাই ভাবলাম কিছু খাবে কিনা। একটু লজ্জাই পাচ্ছে চৈত্র। হেমন্ত ওর পিঠে চাপড়ে চলে গেল। ওর অনুপস্থিতিতে ওর ভাই বোনগুলোই যথেষ্ট। টাইম টু টাইম ধরে বেঁধে খাওয়াবে শ্রেয়াকে। পৌষের পর ওদের পেটের কথা শোনার মানুষই তো শ্রেয়া। সুপ পুরোটাই খেলো শ্রেয়া। খেতে খেতেই বলা, আজ না বললেন পৌষকে আনবেন? একটু আনমনা ছিল হেমন্ত। শ্রেয়া ওর গালে হাত দিয়ে বলল, কি হয়েছে? কিছু না শ্রেয়। বলে হাসলো হেমন্ত। শ্রেয়া তাকিয়ে রইল। লোকটা হাসলে তার বুকে শান্তি লাগে। হেমন্ত ওর গাল টেনে দিল। আদুরি গলায় বলল, আমার বাবুটার আম্মু দিন দিন এত সুন্দর হচ্ছে কেন? বাবুর আব্বু সুন্দর হচ্ছে। তাই? এই সুন্দর বাবুর আব্বু আদর করে দিলে রাগ হবে না তো? লজ্জা পেয়ে বসলো শ্রেয়া। তাতে সম্মতি ভেবে ওকে কোলে তুলে নিল হেমন্ত। রুমে নিল হেমন্ত। পৌষের কথা আরেকবার জিজ্ঞেস করলে উত্তর এলো না। শ্রেয়া তখনও স্বামীর বুকে পরম শান্তিতে শুয়ে আছে। তার একমাত্র ভালো লাগার স্থান এইটা। সকাল সকাল মিনুকে চোখের সামনে ঘুরঘুর করতে দেখে চোখ উল্টে তাকালো পোষ। মিনু মিনমিন করে বলল, ছোট ভাবি আপনাকে ডাকে। ফিকুচকে পোষ জিজ্ঞেস করলাম, কে? বড় মামা। পোষ মনে করার চেষ্টা করলো বড় মামাটাকে। পরক্ষণে মনে হলো তৌফিক তালুকদার। পোষ পরটা উল্টে জিজ্ঞেস করলাম, কেন ডাকবে আমাকে? আমার সাথে কি কাজ? জানি না তো, কিন্তু ডাকে। তখন উচ্চস্বরে কথা শোনা গেল পোষ। তৌসিফের গলা শোনা যাচ্ছে,
দরজার সামনে থেকে কথা আসছে পোষ উকি দিতেই দেখলো তৌসিফকে টেনে সাইডে নিল তাইফা। উচ্চস্বরেই তখন ধমকাচ্ছে তৌফিক। তৌসিফও কম না। তৌফিকের গলা কানে এলো পৌষের। ডাক তোর বউকে, দেখি কত বড় সাহস ওর। পোষ ভ্রুকুচকে এগিয়ে যেতেই হঠাৎ নড়ে চড়ে ঝড়ের বেগে ওর গালে থাপ্পড় পড়ল। এত জোরে থাপ্পড় শেষ কবে খেয়েছে ওর মনে নেই। মাথাটা পাক্কা 1 মিনিট ঝিম ধরে রইল। মুখে নোনতা স্বাদ পেতে পোষ বুঝলো গাল কেটেছে। হুঙ্কার ছেড়ে তৌফিককে ডাকলো তৌসিফ। এদিকে হু হু করে কেঁদে উঠল পোষ। ওকে কেন মারলো? কি করেছে পোষ? হতভম্ব বা খারাপ পোষ। তাইফা নিজেও চমকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে চিৎকার করে উঠল তৌসিফ। বড় ভাই। তড়িৎ বেগে ছুটে এসে ধরল পোষকে নিজের কাছে, বাহুতে টেনে নিয়ে আলতো হাতটা ওর মাথায় রেখে রক্ত চক্ষু নিয়ে তাকালো তৌফিকের দিকে। হিসিয়ে শুধু বলল, কাজটা ঠিক করলেন না। তৌফিক জানে তৌসিফ ঠিক কি করতে পারে, কিন্তু তাই বলে এই মেয়েকে ছেড়ে দিবে না ও। আজও পোষকে জারজ হিসাবে মেনে আসছে তৌফিক। বিয়ের সময় তৌসিফ পোষকে দেনমোহর হিসেবে যা দিয়েছে তা কল্পনাতীত। গত 1 সপ্তাহ ধরে নিজের নামের অর্ধেক সম্পত্তিও তৌসিফ পোষকে দিতে চাইছে। তৌফিককে জানাতেই এক বাক্যে না করে দেয়। তৌসিফের কি হয়েছিল আল্লাহ মালুম। এই প্রথম ভাইয়ের কথার উপর দিয়ে গিয়ে সে নাকচ করেছে। তার কথা একটাই, জীবনে তো আপাতত পোষ বাদে কেউ নেই। তৌসিফের কিছু হলে কেউ যাতে পোষকে এই বাসা থেকে তাড়াতে না পারে, তাই তৌসিফ পোষকে নিজের অর্ধেক জীবিত থাকতে দিতে চায় সবকিছু। তৌফিক রাজি না কিছুতেই। আজ সকাল সকাল গার্ডেনে হাঁটতে গেলেই তৌফিক কথা তোলে, তৌসিফকে বলে যাতে সিদ্ধান্ত বদলায়, কিন্তু তৌসিফ তা করবে না। রেগে তখন বাড়ির ভেতরেই ঢুকে যায় তৌফিক। ওর বউ ওকে কি বলেছে তা তাইফা জানে না, কিন্তু এতটুকু জানে তৌফিক ভাবছে তৌসিফকে হয়তো পৌষি এসব পাঠ পড়িয়েছে, না হলে কেন তৌসিফ চাইবে তার সম্পত্তি মালিকানা পোষকে দিতে। কথা কাটাকাটির এক পর্যায়ে না পেরেই পোষকে চড় মেরে দিল তৌফিক। তাইফা কোনো মতে টেনে তৌফিককে নিয়ে চলে যায়। ওরা যেতেই মিনু দরজা লাগিয়ে দিল। ভয়ে ওর বুক ধুকপুক করছে। সোহা নিজের রুমে দাঁড়িয়ে দেখেছে সবটা। মিনুর দুঃখী মুখ দেখে সোহা বলল, নাস্তা খেয়েছিস? মিনু মাথা নাড়ল। আজ ওর পৌষের হাতে নাস্তা খাওয়ার ইচ্ছে ছিল, ভালো লাগে খেতে। সোহা রুমে থেকে বের হতে হতে বলল, আয় আপা নাস্তা দিচ্ছে। ছোট ছোট পা ফেলে সোহার পেছন পেছন গেল মিনু। কাজের বুয়া একজন বাকি পরোটাগুলো ভেজে রাখলো, তাদেরই খারাপ লাগলো। এত সুন্দর হাসি খুশি মেয়েটাকে এভাবে থাপ্পড় মারাটা মোটেও ঠিক হয়নি বড় মামার। পোষকে বিছানায় বসিয়ে ওর গালে হাত দিতে নিলেই পোষ ব্যথায় খুকরে উঠল। তৌসিফ চোখ মুখ শক্ত করে, অথচ দেখে বোঝা যাচ্ছে সে নিজেও ব্যথিত। তুলা দিয়ে ঠোঁটের কোনাটা মুছে দিতে নিলে উফ শব্দটা করে পোষ। তৌসিফ ওর হাতটা নরম করে ধরে হাতে চুমু দিয়ে নরম স্বরে বলা, আই এম সরি হানি, এক্সট্রিমলি সরি। পোষ কথা বলল না। তার কান্না থেমে থেমে চলছে এখন, ফুপিয়ে কাঁদছে এখন। প্রতিবাদী পৌষের এহেন রূপ মোটেও কাম্য না। বিনা কারণে তাকে কেন মারা হলো তার উত্তর চাই তার। তৌসিফ ওর গালে মলম লাগাতে নিলে কেঁদে ওঠে। ব্যথায় টনটন করা গালে হাত লাগানোই যাচ্ছে না। তৌসিফের মন চাইলো কারো বুক খুবলে নিতে। এখন ওর নিজের বুকেই অজস্র পীড়া হচ্ছে। তবে কি ভালোবাসা হলো? পোষ ভাঙা গলায় বলা, ব্যথা আমি অনেক ধীরে ধীরে করবো পোষরাত, একটু লাগাতে দাও। বহু কষ্টে মলম লাগাতেই পোষ উঠে দাঁড়ালো। তৌফিক সাথে সাথে হাতটা ধরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আপনার ভাইয়ের কাছে। বলে নিজের গালে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, এটার কারণ কি? আমার অন্যায় আমাকে জানাতে হবে। পোষকে টেনে নিজের কাছে নিল তৌসিফ। ভালো গালটাতে হাত দিয়ে বলল, আমাকে সামলাতে দাও। নিজের জন্য যথেষ্ট আমি। জানা আছে আমার। ছাড়ুন, উত্তর আমার চাই চাই। কোন সাহসে গায়ে হাত তুললো আমার? কি পেয়েছে আমাকে? আমি বলতে গিয়েও কেঁদে ফেললো ও। তৌসিফের সহ্য হয় না এই মেয়ের কান্না। সঙ্গে সঙ্গে বুকে টেনে নিতেই ওর পিঠের দিকে কাপড় আঁকড়ে ধরলো পোষ। কাঁদতে কাঁদতে বলল, আমি তো না যাইজ না এখন। আপনি না বললেন, তাহলে কেন মারলো? কি করেছে পোষ? তাকে জিজ্ঞেস করুন। তার কোন ভরা ভাতে
ছাই দিয়েছি আমি? হুশ হানি, তুমি কিছু করনি। তোমার ব্যথার থেকেও হাজার গুণ আফসোস ব্যথা দানকারী করবে। পোষ সাময়িক সময়ের জন্য থামলেও ওর ভেতরে ঝড় থামেনি। উত্তর চাই চাই, অপরাধ কি তাকে বলতেই হবে। তৌসিফ ওকে বিছানায় বসে নরম স্বরে বলল, তুমি থাকো, আমি নাস্তা নিয়ে আসি। কেন? নাস্তা এখানে কেন আসবে? আমার কি পা নাই যে উঠে যেতে পারবো না? করে শ্বাস ফেললো তৌসিফ, মাথা নেড়ে বলল, চলুন ম্যাডাম। পোষ উঠে যেতে তৌসিফের চোখ দুটো ক্রমশ লাল হয়ে উঠল। মাথাটা তার এখনো ঝিমঝিম করছে। বড় ভাই এর আজকের আচরণ কোনোভাবে মেনে নিতে পারছে না তৌসিফ। খাবার টেবিলে একদম নীরব ভাবে বসা পোষ। টেবিলে পাউরুটি দেখেই ওটা নিতে নিলে তৌসিফ এসে বুয়াকে ডাক দিল। বুয়াকে দেখেই গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করল, পোষ রাত না পরোটা ভেজেছে, নিয়ে আসো। বুয়া এনে দিতে তৌসিফ নিজে প্লেটে নিল। সেখান থেকে ছিঁড়ে ডিম দিয়ে পোষের মুখে সামনে ধরতেই চোখ তুলে তাকালো পোষ। তৌসিফ ইশারায় ওকে খেতে বলল। মুখ খুলে খেয়ে নিল পোষ। সোহা বাঁকা চোখে দেখলো সেই দিকে। বিতৃষ্ণে ওর মন ভরে উঠল। এসব আদিক্ষেতা ওর পছন্দ হলো না, বরং সে খুশি ছিল যখন পোষকে সবার সামনে চড় মারা হলো। যেই পরিমাণ বার বেড়েছিল, এই মেয়ের জন্যই একদম উচিত শিক্ষা ছিল আজ। একটু খেয়েই পোষ উঠে গেল। তৌসিফ ডাকলো, শুনল না। সোজা রুমে ঢুকে বিছানায় উঠে বসল। তৌসিফ নিজের খাওয়ায় মন দিল। খেতেও যেন আজ ভালো লাগলো না। পোষটা পাশে থাকতে থাকতে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন। কফিটাও টেবিলে দিতে সে বুয়াকে ডেকে তৌসিফ বলল, আমার কফি আর প্রসাদ যেভাবে চা খায় সেভাবে বানিয়ে রুমে পাঠাও। বলে টিস্যু দিয়ে হাত মুছে উঠে পড়ল। রুমে যেতেই দেখলো পোষ পা গুটিয়ে বিছানায় বসা। এখন পর্যন্ত সে শান্তই আছে। তৌসিফ কেন জানি মানতে পারল না, এত শান্ত পোষ চায় না সে। এই ছটফট করা বউটা তার চাই। নিজেও বিছানায় উঠে পোষের মুখোমুখি হলো তৌসিফ। আশ্চর্য হয়ে গেল ওর গালের দিকে তাকিয়ে। এক সাইডে হঠাৎ ফুলে উঠেছে। তৌসিফ ভেবেই পেল না ঠিক কতটা জোরেই না আঘাত পেয়েছে। রাগে ওর কপালের শিরা ফুলে উঠেছে। সাইড ড্রয়ার থেকে একটা পেন কিলার নিয়ে পানির গ্লাস পোষের সামনে দিয়ে বলা, মুখ খোলো। পোষ মুখ সরিয়ে নিল। তৌসিফ জানে কাজ হবে না, তাই আলতো হাতে পোষের ভালো গালটা ধরে নিজের কাছে ফিরিয়ে নিল। বলল, ব্যথা চলে যাবে হানি, প্লিজ কথা শোনো। শুনবো না। আচ্ছা ঠিক আছে, এটা খাও। খাবো না। একটু। এক ফোঁটাও না। আপনার ভাই কেন মারলো আমাকে? জবাব দিন আমাকে। আমি মানবো না। কি ভেবেছে পৌষরা? কি ভেবেছে পৌষের মা বাবা নেই বলে ওকে সবাই আঘাত করবে? এতই সোজা? জোর করে বিয়ে দিল, এখন জোর করে মেরে যায় আমাকে। আমি থাকবো না আপনার সাথে। আমাকে এতিমখানায় দিয়ে আসুন। চোখে মুখে কান্নার ছাপ দেখে তৌসিফের বুকে চাপ সৃষ্টি হলো। দাঁতের দাঁত চেপে ও পৌষের মুখে পেন কিলারটা দিয়ে পানি খাওয়ালো। ওর মাথায় হাত বুলিয়ে পড়ল, তুমি তার আফসোস দেখবে হানি, আই প্রমিস টু ইউ। বলেই পৌষের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো। চোখ দুটো মুছিয়ে দিতে দিতেই চা হাতে মিনু দরজা নক করলো। তৌসিফ আসতে বলতে মিনু চায়ের ট্রেটা রেখে নিচু স্বরে বলল, বড় আপা। সো গো নাও। কথা না শুনে ওকে যেতে বলল তৌসিফ। মিনু চলে যেতে চায়ের মগটা পৌষের হাতে দিল তৌসিফ। চা অনেক আদরের পৌষের কাছে। শ্রেয়া কত বলতো ঠোঁট কালো হয়ে যাবে, তবুও গিভ আপ করেনি পৌষ। ওর ভালো লাগে চা খেতে। পৌষের সাথে তাল মিলিয়ে কফির মগে চুমুক দিল তৌসিফ। কি মনে করে বলল, এক সিপ নেই হানি। পৌষ অবুঝ নয়নে তাকাতে ওর মগ থেকে এক চুমুক খেলো তৌসিফ। পৌষ সমতায় বিশ্বাসী, তাই তো ঝট করে নিজেও তৌসিফের মুখ থেকে চুমুক বসাতেই নিলে ওয়াক করে উঠল। এত স্ট্রং ব্ল্যাক কফি বাপের জন্ম খায়নি সে। তৌসিফ হাসল। মুখটা একদম প্যাঁচার মতো করে রেখেছে পৌষ। তৌসিফের হাসি পেয়ে গেল। ড্রয়ার থেকে একটা চকলেট দিয়ে বলল, চুষতে থাকো। বিছানায় তখনও পৌষ বসা। তৌসিফ রেডি হচ্ছে। মনোযোগ দিয়ে ওকে দেখতে ব্যস্ত পৌষ। আঙুলে আঙুলে গুনছে ঠিক কয়েক পদের স্ক্রিন কেয়ার তৌসিফ করতে পারে। পারফিউমও একটা লাগায় না, একটা ঘষে ঘষে লাগায়, একটা খালি বডিতে লাগায়, তারপর পোশাকের উপরে দুটো লাগায়। এত সব
কম পড়ে বৃথায় কানের পেছনে আর হাতে লাগায় আরেকটা। আশ্চর্যের বিষয় হলো হ্যান্ড ক্রিমটো বাদ রাখে না। তৌসিফ পকেটে ওয়ালেট ভরতে ভরতে বলল, আজ ভার্সিটি তো অফ, রেস্ট নাও। কিছু লাগলে বুয়াদের বলবে, নয়তো একটা মিস কল দিলেই হবে আমাকে। ছাদে যেও মন চাইলে। বলতে বলতে পোষের একদম কাছে এসে থুতনিতে চুমু দিয়ে নরম স্বরে বলল, আই উইল কাম সুন হানি। এতটা কাছে আসাতে তৌসিফের ঘ্রাণে মোমো করে উঠল পোষের চারপাশ। ঘ্রাণ সামলে উঠতে উঠতে কখন যে তৌসিফ গেল তা টের পেলই না। শরীর খারাপ লাগতে লাইট অফ করে শুয়ে পড়ল। হালকা হালকা শীতও লাগছে, তাই রিমোট দিয়ে এসিটা অফ করে দিল। ক্রমশই তাপমাত্রা বাড়তে লাগলো। এক সময় কুকরি উঠল পোষ। অন্ধকার রুমটাতে কেউ তাকে দেখতে এলো না। হাক বাড়িতে হই হই রই রই লেগে আছে। পোষকে আনতে যাবে তারা। হেমন্ত একবার বলেছে শুধু গত রাতে যে পোষকে আনতে যাবে, সেই থেকে লেগে আছে বাচ্চাদের পুরো পাশে। বাবার চাপা উত্তেজনা দেখছে হেমন্ত। মা আর চাচি তো সেই থেকে ভেবে রেখেছে কি রাখবে। বাড়ির বড় মেয়ে হওয়াতে সকলের আদরের ও পরিস্থিতির কবলে পড়ে হয়তো সেদিন তৌসিফের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু কেউই তো চাইতো না এমনটা হোক। সম্পর্কের খাতিরে তৌসিফকে না করা হয়নি এতদিন দেখে না কেউ, তাই তো সকাল হতেই লেগে পড়েছে ওরা। হেমন্ত দুই কাঁধে ঝুলছে ইনিমিনি, বারংবার তোতলানো গলায় বলি যাচ্ছে, হেমু ভাই আপনি আতে না কেন? হেমন্ত ইনিকে টেনে কোলে তুলে বলল, দুটো মিলে চুল টেনে দে, তাহলেই আনবো। ছোট্ট ছোট্ট হাতের থাবা পড়েছে তখন হেমন্ত চুলে। ভালোই লাগে, মাথাটা ব্যথা করছিল, এখন শান্তি লাগছে। চৈত্রকে দিয়েও আজ কাজ করিয়েছে। সুযোগে সদ্ব্যবহার করছে হেমন্ত। শ্রেয়া এতক্ষণ কিছু না বললেও এইবার বলে উঠল, আপনি এমন করছেন কেন? নিয়ে আসুন না পৌষকে। হেমন্ত এক পলক বউকে দেখল, মৃদু হেসে পড়ল, আগে আমার সেবা করো, খাটাখাটুনি আছে অনেক। কিসের এত খাটুনি তোমার? পেছন থেকে বাবার গলা শুনে তাকালো হেমন্ত অসন্তুষ্ট গলায়। তিনি বললেন, নিয়ে আসো, যাও। তুমি যাও আব্বু। আশ্চর্য, আমি কিভাবে? যেভাবে বিয়ে দিলেন। হেমুর মা, দেখো তোমার ছেলে কত বড় ঢব্বাস হয়েছে। কাল থেকে ঘুরিয়ে এখন আমায় বলে যেতে। খুন্তি হাতে বেরিয়ে এলো হেমন্তর মা। ছেলের দিকে তাকিয়ে মায়া মায়া চোখে বললেন, যা না বাবা, কতদিন দেখি না আমার মেয়েটাকে। আর মোড়া ভেঙে হেমন্ত বলল, ধরছে না তৌসিফ তালুকদার, ধরলেই যাব। অফিসে ঢুকেই নিজেদের কেবিনেই ঢুকলো তৌসিফ। ওর প্রিয়ে সাথে সাথে ঢুকলো পেছনে। গায়ের কোটটা না খুলে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বড় ভাইয়ের সাথে হওয়া দুটো শিপের ডিল এখনই ক্যান্সেল করে দাও। সাথে যে কোম্পানি ওনাকে স্পন্সর করবে তাদের হুঁশিয়ারি দাও যে তার সাথে এই কাজে থাকলে আমি তাদের সাথে করা সব ডিল ক্যান্সেল করে দিব। আর হ্যাঁ, আজকের বন্দরের সব জাহাজ শুধু আমারগুলো ঢুকবে, আমার নামে ভাইয়ের একটা শিপও ঢুকবে না। যা আসবে ফেরত পাঠাবে। ইমো চুমকে তাকালো। নিজের ভাইয়ের সাথে এমন করবে, তাও কিনা তৌসিফ তালুকদার। ভাবা যায় যে নিজের ভাই বাদে কিচ্ছু বোঝে না, সে করবে এই কাজ। তোতলানো গলায় ইমু শুথালো, স্যার যদি আরেকবার ভাবতেন। জাস্ট ডু ইট ফুল। একদম হাবিলদার ইয়েস স্যারের মতো ইমু পরিমরি করে বের হলো। এক দৌড়ে গেল ম্যানেজারের কাছে, পরপর দৌড়ালো এমডির কাছে আজকে জাহাজ ফিরতে না দেওয়ার জন্য। এরপর ছুটল চট্টগ্রামে থাকা এমডিকে কল করতে। হায় আল্লাহ, কত জ্বালা! এই চিকন দেহটা নিয়ে কত দিকে যাবে ইমু? এমনিতেই শৈলে রসকস নেই, তারই মধ্যে এত খাটুনি। জীবনটা আর চলে না। একটা বইয়ের শূন্যতা ওকে কতটা পুড়িয়ে দেয় তা কি বুঝে তৌসিফ তালুকদার? নিজে বিছানায় তো বউ দিয়ে গরমে থাকে, তাই আরেকজনের কষ্ট বুঝে না। কাল কত করে ছুটি চাইলো, শালা দিলই না। বাড়ি ফিরতে আজ ভালোই দেরি হলো তৌসিফে। মাঝখানে খাবার ব্রেকে কল দিল তার একমাত্র বউকে। হায় আফসোস, এই বউটা যদি একটু কল ধরতো তাহলে অন্তত তৌসিফ একটু শান্তি পেত। কিন্তু ওই যে ওর ফালতুকি বউ, সে হলো মহা তেড়া। নিশ্চিত সকালের ঘটনাকে কেন্দ্র করে তৌসিফের কল ধরেনি। বাচ্চাদের জন্য যেমন চিপস চকলেট নিয়ে বাড়ি ফেরে মানুষ, তৌসিফও আজ বাড়ি ফিরল হাতে 4টা 5টা নিয়ে।
বউ এগুলো দেখলেই খুশি হবে। কলিং বেলটা বাজতে আজ সোহা খুলল। ওকে দেখা মাত্র ভীষণ বিরক্ত বোধ করলো তৌসিফ। এতদিন বউটা তো দরজা খুলতো, খুলেই মুখ ঝামটা মারত। আজও তৌসিফ প্রস্তুত ছিল, যা সোহাকে দেখেই ভেঙে গেল। মুখে তা প্রকাশ না করে সাইড কেটে ভেতরে ঢুকলো তৌসিফ। এইদিক ওইদিক তাকালো, দেখা মিলল না ওর বউয়ের। টিভিতে ড্রামা চলছে, যা পোষ দেখে না তা জানে তৌসিফ। রাতও হয়েছে, তাহলে কি বউটা ঘুমিয়ে গেল ভেবে তৌসিফ রুমে চলে গেল। পেছন থেকে ডাক দিল সোহা। একটু কথা ছিল। নট নাও। পেছন ফেরার প্রয়োজনীয়তা বোধ করলো না তৌসিফ। গটগট পায়ে রুমে ঢুকল। ভেতরে ঢুকতেই দেখলো অন্ধকার রুম কেমন গুমোট লাগছে। তৌসিফের যেন দম বন্ধ লাগলো হঠাৎ। দরজা জানালা সব বন্ধ করে রেখেছে, এসি তো দূর, ফ্যানটাও বন্ধ করা। গলার বাটন খুলতে খুলতে তৌসিফ ডাকলো, পৌষ রাত, মাই হানি, ক্যান আই হ্যাভ জুস? না, এত আদুরে ডাকের উত্তর এলো না। ফ্রিকুচকে এইদিক ওদিক তাকিয়ে লাইট অন করল তৌসিফ। চমকালো হঠাৎ। সকালে যেইভাবে কাঁথা নিয়ে শুয়েছিল ঠিক সেইভাবে পোষ ঘুমাচ্ছে। অবস্থান বদলালেও বদলায়নি ভঙ্গি। একদম পেঁচিয়ে শুয়ে আছে তৌসিফ বুঝলো না, কিন্তু ওর ভেতরটা থক করে উঠলো হুট করে। তাড়াতাড়ি পৌষের পাশে বসেই কাঁথার উপর হাত দিয়ে ডাকলো, পৌষ রাত। উত্তর এলো না। তৌসিফ ভালোই বিচলিত হচ্ছে, তার মন মানছে না। চেনি পৌষের মাথা থেকে কাঁথা সরাতেই দেখা মিলল মূর্ছা যাওয়া একখানা মুখ। তৌসিফ জানে না ওর কি হলো, কিন্তু শুধু এটাই মনে হলো ওর অস্থির লাগছে, মাত্রাতিরিক্ত বুকটা উঠানামা করছে। পৌষের গালে হাত দিলেই আরেক দফা চমকালো, অসম্ভব গরম একে একে কপালে গলায় হাত ছোঁয়ালো। ঝড়েগা পুড়ে যাওয়ার উপক্রম। আতঙ্কিত হলো তৌসিফ। মুহূর্তে ছট করে কাঁথা সম্পূর্ণটা সরা চিৎকার করে ডাকল, বুয়া, বুয়া। ডেকে পৌষকে নিজের বুকে টেনে নিল। জ্ঞান নেই পৌষের। তৌসিফের মনে হচ্ছে ওর বুক ফেটে যাচ্ছে। এই বুকের মধ্যে থাকা পাখিটা তো চুপ থাকার নয়, সে এক চঞ্চল প্রাণ। সে তো বোবা পাখি নয়, সে হচ্ছে তৌসিফের তোতা পাখি। তোতা পাখিটা চুপ করে পড়ে আছে তৌসিফের বুকে। ঢোক গিলল তৌসিফ, পৌষকে আরেকটু বুকে চেপে ধরল। তখনই বুয়া দরজা খুলে ঢুকল। পেছনে সোহা আর মিনু এসে দাঁড়িয়েছে। বুয়া মামা বলে ডাক দিতেই তৌসিফ থমকে উঠল। ও কখন থেকে এখানে পড়ে আছে? কেউ কেন দেখনি? বলিনি ওকে দেখে রাখতে? টাকা দিয়ে কেন রেখেছি যদি একটা মানুষেরই খেয়াল রাখতে না পারো? বুয়া সহ পেছনে থাকা মিনু ভয় পেয়ে গেল। সোহা বেশ স্বাভাবিকভাবে বলল, সারাক্ষণ লাফালাফি করে, শান্ত ছিল ভালো কথা। আর কিছু বলার আগে তৌসিফ হুঙ্কার ছেড়ে বলে উঠল, একটা কথা বললে বাড়ি ছাড়া করব আমি। আচমকা কথাতে সোহা চুপ হয়ে গেল। নাকের পাটা ফুলে প্রস্থান করলো সেখান থেকে। মিনু তখনও দাঁড়িয়ে। তৌসিফ বুয়াকে অস্থির গলায় বলল, ডক্টর ফোন করো, এখনই আসতে বলো। বুয়া ছুটে গেল। তৌসিফ পৌষের গালে আলতো চাপড় মারল। অস্থির অথচ চঞ্চল গলায় ডাকতে লাগলো, হানি, হানি প্লিজ ওপেন ইওর আইস। এই পৌষরা তাকাও না, কি হয়েছে তোমার? আমার তোতা পাখিটা কেন কথা বলছে না? পৌষরাত, দয়া করে তাকাও না, আমাকে বকো, একটু রাগ করবো না প্লিজ। পৌষরাত, একবার তাকাও। পৌষ তাকালো না। তৌসিফ আরেকটু বুকের গভীরে নিল ওকে। পৌষের মুখটা ঠেকলো ওর গলাতে। উষ্ণতা অনুভব করলো তৌসিফ। গলা দেশটা যেন পুড়ে যাচ্ছে। না জানি কখন থেকে এভাবে পড়ে আছে। বুয়া দৌড়ে এসে বলল, ডাক্তার আসছে মামা। পানি আনো বুয়া, ওর মাথা অনেক গরম। বুয়া যাওয়ার আগে মিনু দৌড়ে গেল। তৌসিফ রুমাল ভিজিয়ে ধরল পৌষের কপালে। একেবারে জন্য বুক থেকে সরালো না। ডক্টর আসতে তৌসিফ বলল, সকাল থেকে শুয়ে আছে, জলদি দেখুন। ডক্টর চেক করার জন্য বলল, বালিশে শুয়ে দিন স্যার। কি? না না, আমার কাছেই থাকবে, এভাবেই চেক করুন। এক পলকের জন্য বুক থেকে সরানো তৌসিফ। ডক্টর চেক করে মেডিসিন দিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলা, একটু ফ্রেশ করিয়ে দিন, জ্বর নেমে যাবে এখনই। মাথায় পানি দিয়ে পারলে গোসল করান, খাইয়ে বাকি মেডিসিনগুলো দিন। সকাল সকাল একদম ফিট হয়ে যাবে। টেস্ট করা উচিত আই থিঙ্ক। প্রয়োজন দেখছি না। স্টিল আই নিড টু নো। ইয়া শিওর, আই এম টুমরো অ্যাট ক্লিনিক। ডক্টর বিদায় নিতে বুয়া মেডিসিন আনতে গেল। তৌসিফ আস্তে ধীরে ডাকল, পৌষরাত,
হানি একটু উঠতে হবে। ওকে ধরেই তৌসিফ নিল ওয়াশরুমে। ইঞ্জেকশন দেওয়াতে ঘেমে উঠেছে একদম। তৌসিফ সোজা হুমকি দিয়েছে এখন বউকে জ্বর ছাড়াতে হবে। ডক্টর না চাইতো ইঞ্জেকশনটা পুশ করেছে। ওয়াশরুমে কোলে করে ওকে নিল তৌসিফ। সাইডে শুরুতেই বেসিনে নিয়ে মাথায় পানি দিল। পরনে থাকা জামাটা অতি স্বাভাবিকভাবে খুলে একদম শাওয়ারের নিচেই নিল ওকে। ঠান্ডা পানিতে লাফিয়ে উঠতে চাইল পোষ, লাভ অবশ্য হলো না। তৌসিফের বাহু থেকে ছাড়া পেল না। একদম শাওয়ার করিয়েই ওকে ছাড়লো তৌসিফ। মাথায় একটা তাওয়াল পেঁচিয়ে আরেকটা পেঁচালো গায়ে। বাকিটা সাহায্য করতে নিলে অনেকটা দুর্বল কণ্ঠে পোষ বলে উঠল, পারবো। আমি করছি। প্লিজ, পারবো, কাপড় দিন। তৌসিফ বের হয়ে একটা গোল ওয়ান পিস নিল, সাথে শর্ট প্যান্ট। পোষকে না দিয়ে নিজেই ওয়ান পিসটা ওকে পরিয়ে দিল। পোষ বাকিটা করতে ওকে নিয়ে এসে খাটে বসিয়ে নিজে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এলো তৌসিফ। এই প্রথম জীবনে, এই প্রথম সে এত তাড়াতাড়ি সাবান নিল। কোনো মতে মুখে একটু ফেস ওয়াশ আর শরীরে জেল দিয়ে শাওয়ার কমপ্লিট করেছে। শুধুমাত্র পোষের জন্য এই ত্যাগ। নাইট স্ক্রিন কেয়ার তার আর করা হলো না। পোষের কাছে এসে দেখলো ও বসে আছে। তৌসিফ ঝট করে ওর মাথা মুছে দিল। হাতের তাওয়ালটা ছুঁয়ে সাইডে ছুঁড়ে ফেলল। পৌষের কপাল থেকে চুলগুলো সরিয়ে থুতনিতে এক চুমু খেয়ে বলল, ভয় পেয়েছিলাম। ঘুমাবো। হুম, আগে খাবে। বুয়া ততক্ষণে খাবার নিয়ে এসেছে। তৌসিফ খাবার মুখে তুলে দিতেই পোষ বলল, বমি পাচ্ছে। করো। খাবো না। ওষুধ আছে। বলেই জোর করে মুখে দিল তৌসিফ। বুঝলো সত্যি খাবে না। কোনো মতে চেপে ধরে একটা ডিম খাইয়ে দুধটা খাওয়ালো। ঔষধ খাইয়ে বালিশে শুইয়ে দিয়ে ভেজা চুলগুলো ছাড়িয়ে দিল। পোষের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তেই তৌসিফ চট করে মুছে দিল। পোষের একদম কাছে এসে নিজের সাথে জড়িয়ে নিতেই কেঁদে উঠল পোষ। তৌসিফ সাথে সাথে আরেকটু বুকে চেপে নিল। আদুরি গলায় বলল, হানি একটু পরই সুস্থ হয়ে যাবে। ঝাল করে পাস্তা রান্না করব আমার তোতা পাখির জন্য। কথা বলো না পোষরাত, আমার খারাপ লাগছে। কাঁদতে কাঁদতে পোষ ভাঙা গলায় বলে উঠল, আমি অনেক কেঁদেছি। আমার শরীর অনেক ব্যথা করেছে। কোমরের ব্যথায় মনে হচ্ছিল আমি মরে যাব। মরে গেলে ভালো হতো। আমার মা বাবার কাছে চলে যেতাম। কেউ দেখেনি আমাকে, আমার কেউ নেই। পৌষ এতিম, পৌষ এতিম। পৌষকে কেউ ভালোবাসে না, কেউ না। পৌষ কেন মরে যাচ্ছে না? আমি কত কাঁদলাম, কেউ এলো না, কেউ না। আমি অনেক কেঁদেছি। চাচির বোন বলে আমার মুখ বেশি চলে, তাই কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। তৌসিফের বাম চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। জীবনে শেষবার কবে পানি পড়েছিল তৌসিফের মনে পড়ছে না, পড়বেও না, কারণ সে কাঁদে না। পোষকে বুকে শক্ত করে জড়িয়ে রেখে শুধু বলল, ভালোবাসি হানি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার তোতা পাখিকে। ভোর কেটেছে সেই কখন। বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তালুকদার বাড়ি আধুনিকভাবে তৈরি করা হলেও এর চারপাশে প্রাকৃতিকের সমারোহ, চোখ জুড়ানো সৌন্দর্য এইটা ঘিরে। সম্মুখে থাকা ঘাটটা যেন গ্রামীণ এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই ঘাটকে ঘিরে রয়েছে বিরাট ইতিহাস। তৌসিফের এক ফুপিকে নাকি খারাপ কিছু এখানে মেরে ফেলে রেখেছিল। তারপর তখন ছোট্ট 6 মাসের বাচ্চা, সেই বাচ্চাটা কাঁথা ধুতে এসেছিল সেই ঘাটে সন্ধ্যার সময়। ফিরে আর আসা হয়নি তার। তার দেহ কোনো ক্ষয় দেখা যায়নি, শুধু গালে 5 আঙ্গুলের থাপ্পড়ের দাগ ছিল। এটা যে অশুভ কিছু ছিল তা বুঝতে কারো সমস্যা হয়নি। এই ঘটনা অবশ্য অনেক পুরাতন, তবে সেই থেকে এই ঘাটটাকে ঘিরে এলাকার মানুষ নানান জল্পনা কল্পনা করে। এখন যদি একটা পন্ডের মতো, এটা পরিষ্কার স্বচ্ছ পানি, সাইডে একটা নৌকাও বাঁধা। তৌসিফ এখানে মাছের পোনা ছাড়িয়েছে, প্রায় সময় মাছ তুলে ও শখে তার কমতি নেই। ঘাটের উপর বিরাট বড় কৃষ্ণচূড়া গাছটা উকি দিয়ে আছে, সেখানেই বসা ঝাঁকে ঝাঁকে পাখি। নিজেদের স্বরে চেঁচিয়ে যাচ্ছে তারা। চারিদিকে মৃদু বাতাস যেন আজ প্রকৃতিকে আরো চাঙ্গা করে তুলেছে। তৌসিফের বুকে ভেজা পৌষ, জ্বর ছাড়তেই ঘেমে অস্থির। তৌসিফের
বুকে থাকতে তৌসিফও ভিজে উঠল। মৃদু শব্দে গুঙিয়ে উঠল পোষ। ব্যথা। তৌসিফ প্রথমে বুঝলো না, পরক্ষণই খেয়াল হলো ওর বুকে কেউ। চোখ মেলতেই দেখলো পোষ। সবার আগেই ওর হাত পৌঁছালো পোষের কপালে, দেখলো ভেজা কপাল। জ্বর ছেড়েছে, মুখ দিয়ে অস্পষ্ট বের হলো আলহামদুলিল্লাহ। ঘুমের রেশ তার এখনো কাটেনি। টেনে চোখ খুলে বলল, কেমন লাগছে হানি? পোষ চোখ বুজে আছে, এখনো নেতিয়ে আছে তৌসিফের বুকে। ঘড়ির দিকে তাকালো তৌসিফ। সকাল 9টা, ওঠা উচিত। পোষকে খাওয়াতে হবে, মেডিসিন দিতে হবে। আজ মর্নিং ওয়াকটা মিস হয়ে গেল, জিমটাও মিস গেল। তৌসিফ ভেবে নিল যে কোনোভাবেই হোক না 1 ঘন্টা জিম করতেই হবে। একদিন না করলেই মনে হয় মাসেলগুলো হয়তো চুপসে গেল। চিন্তায় ঘুম হয় না। বডি ফিটনেস নিয়ে সে খুবই সচেতন। বিগত 6 বছর ধরে একই ওজন ধরে রাখাটা মুখের কথা না। 1 কেজি এই দিক ওই দিক হতে দেয় না ও। এই যে বিয়ের পর থেকে ওর রুটিনে উলটপালট করছে পোষ, তাতেও তৌসিফের সমস্যা হয়নি। ট্রেনারকে দিয়ে এক্সট্রা জিম করে নিয়েছে ও। 2 দিন হলো ইয়োগা ধরেছে, এতে শরীর বুড়িয়ে যায় না। কতই না তোর জোরে শরীর ফিট রাখার জন্য। ফুস করে শ্বাস ফেল তৌসিফ। আস্তে ধীরে পোষকে নিয়ে উঠে বসল। পৌষের চুলগুলো একত্রে করে সাইড থেকে একটা বড় ক্লিপ নিয়ে আটকে গালে হাত দিয়ে নরম স্বরে বলল, হানি একটু উঠতে হবে। পরে উঠি। ভালো লাগে না, একদমই ভালো লাগে না তৌসিফের। তার বউ তো এমন না, এত অসহায় কণ্ঠ তো তার বউয়ের না। তাও কিনা পড়ে ওঠার অনুরোধ করে। সে তো বসে বসেই তৌসিফকে নাচানোর মেয়ে। এমন নাচ নাচায় মাঝে মধ্যে তো তৌসিফের মনে হয় ও একটা বাদর, যাকে ডুগডুগি বাজিয়ে নাচায় বস। এতে অবশ্য মন খারাপ হয় না ওর। এমন একটা চঞ্চলা প্রাণীরই তো অভাব তার জীবনে। পোষকে কোলে তুলে নিল তৌসিফ। একেবারে ওয়াশরুমে নামিয়ে দিতে হয়তো মাথা ঘুরে উঠল পোষের। সাপোর্ট হিসেবে পেছনে থেকে ধরল তৌসিফ। মাথাটা নিজের কাঁধে নিয়ে জিজ্ঞেস করল, বেশি খারাপ লাগছে? এভাবেই থাকো, আমি ফ্রেশ করাচ্ছি। ব্রাশ থেকে নিয়ে মুখ ধোয়ানো পুরোটাই করল তৌসিফ। ঘেমে ভিজে যাওয়াতে ভেজা তাওয়ালটা দিয়ে পোষের ঘাড় গলা মুছিয়ে ফ্রকটা পাল্টে দিল। এবারেও লং কোনো প্যান্ট তৌসিফ দেয়নি, শুধু ধীরে বলল, পি করবে? তৌসিফ বেরিয়ে এলো। দরজা লক করতে নিলেই গমগমে স্বরে তৌসিফ বলল, আমি দাঁড়িয়েছি, লক করতে হবে না, তোমার পাহারাদার আছে না? বেশি না, হয়তো 2 মিনিট গেল। এরই মধ্যে 5 বার ডাক দিল তৌসিফ। হানি, হানি খুলবো, হানি আসবো। এমনি সময় চাঙ্গা থাকতে ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিত পোষ। তবে শরীরে শক্তি না থাকে আপাতত চুপই রইল। এই দফায় তৌসিফ ঢুকেই পড়ল। পোষ তখন হাত ধুচ্ছিল। ওকে নিয়েই বের হলো তৌসিফ। সোফায় বসিয়ে জোরে বুয়াকে ডাকলো। বুয়া আসতে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বেডশিট চেঞ্জ করো, আর হ্যাঁ লাইট কালারের চাদর বিছাবে। মাথা নেড়ে বুয়া চলে যেতে তৌসিফ পোষের কাছে বসলো। তো দিদি ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কি খাবে আমার তোতা পাখি? কিছু না। খেতে তো হবে হানি, তোমার তো পাস্তা পছন্দ। ভাল লাগছে না। কাঁদু কাঁদু গলায় বলল পোষ। তৌসিফ বুঝলো, বলল, খেলেই তোমাকে চেক আপে নিবো হানি, হুট করে কেন জ্বর এলো? কথা আছে রশ্মি চলে গেলেও বাল্ব কিন্তু নেভে না। পোষেরও তাই হলো, কাপা কাপা চোয়ালে তার খিচিয়ে পড়ল, আপনার শয়তান ভাই উল্লুকের মতো হাত দিয়ে থাপ্পড় মেরেছে আমাকে, তাই জ্বর এসেছে। তৌসিফ তাড়াতাড়ি বউকে শান্ত করতে চাইল, মাথায় হাত বুলালো। বুয়া ততক্ষণে এসে চাদর পাল্টেও নাস্তা দিয়ে গেল। তৌসিফ পৌষের মুখে তুলে খাওয়ালো। 3-4 চামচ খেয়ে পৌষ আর খাবে না। নানা না মানে নাই, এই নাকে আর হ্যাক পরিবর্তন করা গেল না। সেই এটো থেকেই তৌসিফও খেয়ে নিল। পৌষকে ঔষধ খাইয়ে চুলগুলো কাটা ছাড়িয়ে আঁচড়ে দিল সুন্দর করে। এত সুন্দর বড় বড় লম্বা চুল অনেকদিন হলো ঘ্রাণ না হয় না। নাক ডুবালো তৌসিফ। বড্ড নেশানো লাগে তার এই ঘ্রাণ। আচমকা পেছন থেকে পৌষের কোমর জড়িয়ে তুলো তৌসিফ। কাঁধে মুখ ডুবিয়ে অনায়াসে তা ঘষে পড়ল। কবে যে মেনে নিবে আমাকে তুমি? কোনো দিনও না। অপেক্ষা করতে জানি আমি। মুখ তুলে চুলগুলো সুন্দর করে বাঁধলো তৌসিফ। একবার বউকে দেখলো হেড টু টোস। এই প্রথম হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক পরা দেখছে ওকে তৌসিফ। বাচ্চাই লাগে। আচমকা বাইরে চিৎকার চেঁচামেচি শুনে তৌসিফ বিরক্ত হলো। তৌফিকের গলা শোনা যাচ্ছে।
তৌসিফ পৌষকে বসিয়ে নিজে গেল বাইরে। তৌসিফকে দেখেই যেন ফুঁসে উঠল তৌফিক, ছিছিয়ে উঠল বললা, কোন সাহসে তুই আমার এত ক্ষতি করলি? না বোঝার মতো মুখ করে তৌসিফ বলল, কি হয়েছে বলি মিনুকে বলল। বুয়াকে কফি দিতে বলো। ভাইয়ের এমন গা ছাড়া ভাব মেনে নিতে পারলো না তৌফিক, দাঁত পিষে পড়ল। ডিল ক্যান্সেল করলে কেন? কাল আমার একটা জাহাজও বন্দরে ঢোকেনি কেন? আমি কি জানি, আজব কথা বলেন ভাই। প্রজেক্ট লাভবান মনে হলো না তাই ক্যান্সেল, আর জাহাজ যা আমার নামে আছে তাই বন্দরে ঢুকছে। লিগ্যাল ব্যাপার স্যাপার ইউনো। তৌসিফ একটু থেমে পড়ল। সকাল সকাল এসেছেন, নাস্তা করে যান, ঘরে গেলেই ভাবি আমার মাথা খাবে আপনার, তার থেকে এখান থেকেই খেয়ে যান। তৌফিক যা বোঝার বুঝল। বউয়ের কথায় কান দিয়ে গতকাল পোষকে চর মারার ফলই যে এইটা বোঝা হয়ে গেল ওর। কোনো মতে দাঁতে দাঁত চেপে চলে গেল নিজের ফ্ল্যাটে। তৌসিফ স্পষ্ট শুনলো ভাবিকে ছাড়ছে বড় ভাই। তৌসিফ ব্যাংক করে পড়লা। গুড। গাড়িতে করে পোষকে নিয়ে বের হলো তৌসিফ। হসপিটালে নিয়ে জোর করে টেস্ট করাবে এখন ও। মাথা থেকে পা সব পোষ রাগে দুঃখে কেঁদে ফেলল। এবার কোন পাগলের পাল্লায় পড়লো, এইটাও এত না করলেও শুনলো না। ইউরিন টেস্টের টেস্ট টিউব দেখেই বিচক্ষণ ভঙ্গিতে তৌসিফ বলে উঠল, তোমার মনে হচ্ছে বিলিরুবিন কম। লজ্জায় মরে যেতে মন চাইলেও পৌষের। নার্সগুলো হেসে উঠল। তৌসিফের তাতে আসেও না যায়ও না, মনে মনে গালি দিল পৌষ। আলট্রা করাতে গিয়ে ঝামেলা। শালা ধান্দাবাজ, শরীরটা ভালো হোক, তোকে যে কি করবো তা আমি নিজেও জানি না। আলট্রা করাতে গিয়ে ঝামেলা বাঁধল। পাকনামি করে আগে ইউরিন টেস্ট করিয়ে এখন বোতলের পর বোতল পানি গিলালো ওকে তৌসিফ। হায় কি কপাল। তৌসিফের সাথে আজ পেরে উঠল না পৌষ। ফুল বডি চেক আপ করিয়ে যেই না ব্লাড নিবে অমনি তিরিং তিরিং শুরু করলো পৌষ। সে কি কাণ্ড। তৌসিফ আহত হলো, তার গালে খামচি লাগালো দুটো। নার্স দুজন মিলে ধরল কোনো মতে। পৌষ চিৎকার করে উঠল, ছাড় আমাকে, ছাড় বলছি, দিব না রক্ত, আমার শরীরে রক্ত নেই। ওরে কুত্তা, ছাড় আমাকে। হেমু ভাই, হেমু ভাই বাঁচাও, ছাড় আমাকে। ওই বেটার শরীর ভরা রক্ত ওনার থেকে নেই। ডাক্তার বড়ই বেকায়দায় পড়ল। তৌসিফ দমিনি, ওর বুকে একদম সুস্থ চাই, যে কোনো মূল্যে চাই। মৃত্যুকে বড়ই ভয় পাই সে। মাকে এই অবহেলার কারণে হারিয়েছে ওরা। পোষকে হারানো যাবে না কিছুতেই না। সুস্থ একটা মানুষকে অসুস্থ করে হসপিটালে ভর্তি করানো হলো সামান্য জ্বরকে কেন্দ্র করে। টেস্ট করাতে এসে হসপিটালে অ্যাডমিট হওয়ার ঘটনা বিরল, একদমই বিরল। সেই বিরল কাজটাই করে দেখালো তৌসিফ। ওর সামনেই বেডে শুয়ে আছে পোষ, অথচ ওর মধ্যে ছিটে ফোটা অনুতাপ নেই, শোক নেই। এখনো দুটো টেস্ট বাকি। এই যে পোষ আত্ম করে বলছে ও করাবে না, কিন্তু তৌসিফের সাথে পেরে উঠছে না। না মানে নাই। তৌসিফের অনেক রূপ, ছত্র বেশ দেখা শেষ পৌষের, কিন্তু এই রূপ তেরা যে তৌসিফ যা জানা ছিল না। ওর কথা থেকে টলানোই গেল না। পোষ এবার নিতে পড়ল, যে রাগ কান্না সবই করল, তবে লাভের লাভ কিছুই হলো না। ফলাফল শূন্যের কোঠায়। যাই বলুক ফলাফল ঋণাত্মক, যেখানে এবার ইলেকট্রন মনে হলো পোষের। এত কিছু করলো, ধনাত্মক জীবনে হলো না। মাথার উপর ঋণাত্মক চিহ্ন নিয়েই আজীবন ঘুরতে হবে ওর। এই তৌসিফ ওকে ছাড়বে না, আর নাই পোষ ছাড়তে দিবে। তবে এই মুহূর্তে বড়ই অসহ্য লাগছে তৌসিফকে। মুখটা কেমন ব্যথা ব্যথা করছে। কেন রে শালা, তোর কিসের ব্যথা? ব্যথা তো পোষের অবস্থা খানা এমন যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবো কোথায়? তৌসিফকে দেখেই পোষে বলতে মন চাইল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? শরীরটা দুর্বল হওয়াতে এই প্রশ্নটা করা হলো না। রাগে দুঃখে কোনো কথাই বলো না পোষ। এতেও শান্ত নেই তৌসিফ। সোফা ছেড়ে উঠে এলো পোষের কাছে। বেডে অসুস্থ হয়ে চিত হয়ে স্যালাইন খাচ্ছে পোষ। একদম চুপ করে থাকায় তৌসিফ এসে ঝুঁকে পড়লো ওর দিকে। দৃষ্টি তীক্ষ্ণ ফেলে জিজ্ঞেস করলাম, কথা বলো। মুখ ঘুরালো পোষ। শালা বলে কিনা কথা বলো। কেন রে পৌষ, কেন কথা বলবে? তোর দাদার কেনা জমি, পৌষের মুখ যে বললেই কথা বলবে, তুই শব্দও করবে না পৌষ। তুই যদি এখানে ডিগবাজি জায়েদ খান সেজে দুটো পোল্ট্রিও মারস, তবুও পৌষ কথা বলবে না। তৌসিফ আরেকটু ঝুঁকে গেল পৌষের কাছে।
ওই শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল পৌষ। একদম পৌষের মুখে এসে পড়ছে তপ্ত নিঃশ্বাস। তৌসিফ ওভাবে থেকে পড়ল। কথা বলবে না? পৌষ বুঝি উত্তর দেয়। তৌসিফ বুঝিল তাই তো কণ্ঠ খাদে নামিয়ে পড়ল। টেস্ট বাকিগুলো করানো হবে, যতই ভং দেখাও না কেন। সাথে সাথে মাথা ঘুরে তাকালো পৌষ। টলমলে চোখ জোড়া নিয়েই ভাঙা গলায় ঝগড়া শুরু করলাম। আপনি একটা অযোগ্য লোক, খারাপ লোক, নিশ্চিত নিশ্চয় কোথা থেকে কালো টাকা কামিয়েছে, তাই আমার মতো ভোলা ভালা বাচ্চা দেখে সেই টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে। কি ভেবেছেন এতে টাকা শুদ্ধ হয়ে যাবে? জঘন্য লোক, আমার চোখের সামনে থেকে দূর হন, যান এখান থেকে। পৌষ কখনো কথা বলবে না আপনার সাথে। আমি আমার ব্যথা কখনো আপনি আমার ব্যথা কখনো বুঝবেন না। আর বলতে পারলো না পৌষ। বরাবরের মতো থুতনিতে বরাদ্দকৃত চুমুটা পড়লো সেখানে। তৌসিফ অতি নরম স্বরে বলল, আমার চিন্তা বুঝলে শেষের কথাটা বলতে না হানি। আপনার হানি, রস, চিনি, দই সব আপনি খান, আমাকে মাফ করুন। আপনার মতো মামাতো ভাই আল্লাহ কাউকে না দিক। আমি তৌসিফ কথা হারালো। কাকে বুঝাবে, কি বুঝাবে? বুঝার মেয়ে এটা। তৌসিফ শক্ত রইল। এখন নরম হয়ে কথা বললেই তৌসিফের ঘাড়ে উঠে ওর ঘাড়ি মটকাবে। এই হচ্ছে পৌষ, এক বাদর, যাকে আদর দিলেই গাছে ওঠে। উঠে তো উঠেই, হাত পা ধরে টেনেও নামানো যায় না। নার্স আসতে তৌসিফ সোজা হয়ে দাঁড়ালো। নার্সটির মিটপিট করা হাসা দেখে কাঁপিত্তি জ্বলে উঠল পৌষের। নিজের ভালোর জন্য চুপ রইল। অল্প হেসে নার্স বলল, স্যার ম্যামকে নিতে হবে। তৌসিফ কপাল কুচকালো বলল, এখানেই করাতে বলেছি আমি। একটা এখানেই করবে স্যার, বাকি দুইটার জন্য একটু কষ্ট করতে হবে ম্যামকে। পৌষ নিজেই উঠে বসল। তৌসিফ প্রথমে খেয়াল না করলো, হঠাৎ দেখলো নিজেই স্যালাইন খুলছে। তৌসিফ থমকে উঠলো তখনই। এই মেয়ে কি করছো? এক চড় মারবো। তাড়াতাড়ি ওটা ছেড়ে দিল পৌষ। নার্স এসে খুলে দিতে পৌষ বলল, আপু আমাকে একটু ধরে তুলবেন? শিওর ম্যাম। তৌসিফ এগিয়ে এসেছে ততক্ষণে ধরার জন্য, কিন্তু পৌষ ধরল না ওকে। নার্সকেই ধরেই বেরিয়ে এলো। তৌসিফ অল্প আহত হলো। টেস্ট করানো শেষ হতে পৌষ হাঁপ ছেড়ে বাঁচল। নার্স তখন তৌসিফকে কিছু বলছে, তা দেখে তেতে উঠলো পৌষের ভেতরে থাকা বউ আত্মা। দাঁত মুখ খিচিয়ে ডেকে উঠল, এই মেয়ে এখানে এসো। নার্স সহ তৌসিফ তাকালো। পৌষ যেন এতে আরো চেতে গেল। শরীরে শক্তি নেই, যা আছে তা নিয়েই ঠেলে ঠুলে উঠল। পাশে থাকা চেয়ারে ভর দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো দুজনের মাঝে। ছাঁচালো গলায় বলে উঠল, এত কি কথা? নার্স থতমত খেতে পৌষ বলে উঠল, জুয়ান পুরুষ দেখলেই ছুক করতে মন চায় না? এত যেহেতু ভালো লাগছে তাহলে রেখে যাই এখানে, কি বলো? 1 মিনিট, তুমি কি জানো এই দামরা বেটা 2 বিবাহ করেছে? তার বাপ করেছে 2 বিবাহ, দাদা করেছে 14 বিবাহ, পরে দাদা করেছে। পেছন থেকে মুখ চেপে ধরলো তৌসিফ। ছাড়া পেতেই ছটফট করলো পৌষ। নার্স হতবিহ্বল পৌষকে টেনে কোলে তুলে নিল তৌসিফ। অতঃপর সোজা হাঁটা দিল বাইরে। বইরে পাগলামি মানতেও বাধ্য। এতক্ষণ হাজার বউকে থমকে ধামকে রাখুক, তাকে নিয়ে বউয়ের সেন্সিটিভ সে মাথা পেতে নিবে। শুধু এইটা কেন, বউ সুস্থ থাকার জন্য সে একটু কঠোর না হলে তো সারাক্ষণই এই পাগলের ইশারায় নাচতে রাজি তৌসিফ। সোজা গাড়িতে বসালো ওকে তৌসিফ। ড্রাইভারকে আদেশ করলো, পৌষের জন্য ওষুধগুলো আর নেওয়া হলো না, রিপোর্ট দিবে কাল পরশু। পেছনের সিটে বসে পৌষের মাথাটা নিজের বুকে নিল। শক্তি পৌষের আজ কম, তাই তো ততটা নড়াচড়াও করলো না, পড়ে রইল বুকে। বুকের কাছটা থেকে ঘ্রাণ এলো পৌষের নাকে, চোরের মতো ঘ্রাণ নিল পৌষ, রইল সেভাবে। বাসায় ঢুকতেই বুয়ারা একে একে দেখে গেল পৌষকে। দরজা ধরে দাঁড়ানো মিনু ভেতরে ঢুকার সাহস পেল না। পৌষ দেখে ডাকলো, মিনু কি চাই? ডাক শুনে মিনু ঢুকলো। এদিক ওদিক তাকে জিজ্ঞেস করলো, শরীর ভালো আপনার ছোট ভাবি? মিনু আর কথা খুঁজে পেল না, তাই মাথা নিচু করে চলে গেল। পৌষও কাটলো না, চুপ করে রইল। তৌসিফ বের হয়েছে 1/2 ঘন্টা হবে। বেটা আজ ভালোই ভং দেখাচ্ছে। কোলে তুলে ভেতরে এনেছে ওকে। পৌষ তখন বাঁকা বাঁকা দুটো কথা শুনিয়েছে, লাভ অবশ্য হয়নি তাতে। পৌষকে রুমে রেখে চেঞ্জ করিয়ে ভেগেছে হরতর করে। আচমকা কথার শব্দ কানে এলো। ধীরে ধীরে মনে হচ্ছে কেউ শরীরে বেয়ে বেয়ে উঠছে। একটা না, দুটো মানুষ। হঠাৎই মনে হলো কেউ বা কারা পৌষের গলা চেপে ধরেছে। ছট করে চোখ মেলল পৌষ।
ওর যেন দম বন্ধ হয়ে আসছিল। চোখ খোলা মাত্রই একদম লাল হয়ে উঠলো চোখ দুটো। কাঁচা ঘুমটা ভেঙেছে, তাই তো ঝট করেই মাথা ধরে গেল। ইনিমিনিকে দেখেই পোষ চমকালো। খুব করে অবাক হয়ে তাকে বলল, কোথা থেকে টপকালি দুটো? ইনিমিনি ওর গলা জড়িয়ে ধরে বলল, আমুল পেতে আপা। পোষও দুই বোনকে জড়িয়ে ধরলো। দুজনের কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করল, কার সাথে এলি? হেমু ভাই আনলো আপা। ঘুমা এখন। এতদিন পরে বোনের আদেশ অমান্য করলো না ওরা। বোনের গলা জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেল। তৌসিফ এসে অবাকই হলো বটে। এসব বোনগুলো কি একই পদের? একটাকে জাগাতে এসে বাকি দুটো ঘুমিয়ে গেল। বাইরে হেমন্ত বসা। তৌসিফ ডাকলো না পোষকে, ঘুমাকে একটু। হেমন্ত তৌসিফকে ফেরত আসতে দেখেই জিজ্ঞেস করল, পৌষ এলো না? ঘুমাচ্ছে। ইনি মিনি ওরাও ঘুম। হেমন্ত নিরাশ হলো। তৌসিফের সাথে কথা হলো গতকাল। বলেছিল পোষকে বাসায় নিয়ে যেতে চায়। তৌসিফ সুন্দরভাবেই কথা কাটালো। বউ বুঝি হাতছাড়া করার মানুষ তৌসিফ? যেই বউ তার পুরাই ঝাঁকানাকা, না জানি কোথায় চলে যায়, তাই তো তৌসিফ ছাড়ে না। কফিতে চুমুক দিল তৌসিফ, বলল, শরীর অসুস্থ, এখন যেতে দিব না আমি। একদম মুখের উপরে না করে দিল তৌসিফ। হেমন্ত আহত হলো। ছোট্ট পোষটাকে কোলে পিঠে করে মানুষ করে এখন কিনা শুনতে হচ্ছে তাকে নিয়ে যাবে না। তবু অনুরোধ করে উঠলো হেমন্ত, আমারই বোন সে, খেয়াল রাখবে সবাই। মা বাবা থেকে চাচা চাচি সবাই দেখতে যাচ্ছেন। পিহা, জ্যৈষ্ঠ, চৈত্র সবাই অপেক্ষায় আছে। শ্রেয়া প্রেগনেন্ট, ও আসতে পারছে না। পৌষর সাথে ওর অ্যাটাচমেন্ট বেশি। একটা সপ্তাহের জন্য অনুমতি দিন। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, ও যাবে না হেমন্ত। তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও হেমন্ত চুপ রইল। উঠে দাঁড়ালো সে, শুধু বলল, দেখা যাবে, জাগাবো না, শুধু দেখবো যদি অনুমতি দিতেন। এভাবে অনুমতি নেয়ার কি আছে হেমন্ত, তোমারই বোন। আকাশ থেকে পড়ল হেমন্ত। এই তৌসিফ কোন ক্ষেতের মূলা? কথার মার প্যাচে ফেলা কেউ এর থেকে শিখুক। বোন দেয় না, এখন বলে তোমারই বোন। অসহায় চোখে তাকিয়ে হেমন্ত ভেতরে গেল। তৌসিফ সেসব গায়ে মাখে না। বউ ছাড়া সে বাঁচবে না। একদম দেবদাস হয়ে নেশায় বুধ হয়ে মরবে। হেমন্ত ঘুমন্ত ইনিমিনিকে নিজের কোলে নিয়ে বের হয়ে গেল। দুই কাঁধে প্রচুর বায়না ধরে কেঁদে কেটে এসেছে। তৌসিফই বলেছিল আসতে, এখন ঘুম দেখে সে ডাকতে পর্যন্ত দিল না। হেমন্ত খুশি হলো, আবার বিরক্ত হলো। ওকে দেখেই দাঁড়ালো তৌসিফ, বলল, ওদের রেখে যাও, থাকুক, পৌষের ভালো লাগবে। বাড়ি গেলে ওর ভালো লাগতো। তৌসিফ হেমন্তর সাথে নিচ পর্যন্ত নামলো। গাড়িতে ওঠার পর তৌসিফ হাসি মুখে শুধু বলল, নিয়ে যাব আমি, চিন্তা করো না, ভালো রাখবো আমি। ভরসা না থাকলে বোন দিতাম না। হেমন্ত ওর গাড়ি চলে গেল। ততটা দূরের পথ না, ভেবেছিল পোষকে নিয়ে যাবে, তাই গাড়ি নিয়ে এলো। এখন বাড়ি গিয়ে কি জবাব দিবে সবাইকে? পৌষের ঘুম ভাঙতে এদিক ওদিক তাকালো। তা দেখে তৌসিফ বলল, কি খুঁজো হানি? আমার মাথা। বলেই বাইরে গেল। ফেরত এসে বলল, ইনিমিনি না এসেছিল? চলে গিয়েছে। মাথায় বাজ পড়ার মতো চমকালো পোষ, বলল, থাকতে বলবেন না? কার সাথে এলো? কখন এলো? কখন গেল? তৌসিফ ভাবলেশীন ভাবে বলল, বললাম তো ওদের রেখে যেতে। রাগে গা পিত্তি জ্বলে উঠল পোষে। নাক মুখ খিচিয়ে বলে উঠল, কেন রেখে যাবে? ওদের মা বাপ নেই? আমার যাওয়ার কথা ছিল ওখানে। আপনার দোষ সব। এখনই যাব আমি। সরুন, সামনে আসবেন না একদম। ভয় আত্মা গলায় চলে এলো তৌসিফের। বউ যাবে? কেন যাবে? তৌসিফ থাকবে কিভাবে? পোষ ততক্ষণে উঠে এলোমেলো ভাবেই রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বের হচ্ছে। টেনে টুনে বউকে নিজের কাছে নিল তৌসিফ। পোষ বুঝি মানে সে সমান তালে লাথি উষ্টা দিয়ে যাচ্ছে।